বিএনপি যদি ক্ষমতায় আসে, আপনি দেখবেন জামাত আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ হওয়ার একটা উদ্যোগ নিতে পারে বিএনপি। ক্ষমতায় যারা আছে, মানুষ কিন্তু তাকে ক্ষমতায় দেখছে না। ক্ষমতায় আছে ইউনূস সরকার, মানুষ দেখছে ক্ষমতায় আছে বিএনপি বা জামাত। ডক্টর ইউনূসের আমরা এখন ওনার যে অ্যাটিটিউড দেখতে পাচ্ছি, সেটাতে আমরা দেখছি যে উনি এর ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন না হলে উনি হয়তো কুইটও করতে পারেন। গণমাধ্যম থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম সব জায়গাতেই নানা প্রশ্ন, নানা তথ্য, নানা ন্যারেটিভ হাজির হচ্ছে। সাধারণ মানুষ থেকে রাজনীতিবিদ সবাই কথা বলছেন বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বাংলাদেশের। কারণ বাংলাদেশের সামনে এখন প্রথম এবং প্রধান লক্ষ্যটি হচ্ছে একটি নির্বাচন, এবং সেই নির্বাচন কবে হবে, আদতেই হবে কিনা, এটি এই মুহূর্তে সবচেয়ে বড় আলাপ। এবং নির্বাচন, একটি সুষ্ঠু নির্বাচন হওয়ার জন্য যতগুলো শর্ত প্রয়োজন, সেগুলো ঠিকঠাক মতো হচ্ছে কিনা সেই নজরদারি তো সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনীতিবিদ সবার চোখ থাকছেই। আর সেই চোখ রেখেই উঠছে নানা প্রশ্ন। সেই প্রশ্নগুলোর উত্তর খুঁজবো এবং একই সাথে ন্যারেটিভ ভেঙে দেখার চেষ্টা করব। সেই প্রশ্ন রেখে গেলাম এই আয়োজনে। আমি ফারহানা রহমান, আর আজ আমাদের সাথে আলোচনায় রয়েছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। সেনা মঞ্জু, আপনাকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ভালো আছি। একদম শুরু করতে চাই আপনার শেষ আলাপ থেকে, সেটি হচ্ছে আপনি বলেছেন জুলাই সনদ বাস্তবায়ন না হলে আবার একটা গণঅভ্যুত্থান হবে। কারা এই গণঅভ্যুত্থান করবে এবং কেন করবে? জুলাই সনদের ব্যাপারে আমি যেটা বলছিলাম যে কালকে আমাদের যে আলোচনাগুলো হলো আর কি, সেখানে আমি দেখলাম যে বিএনপি এবং জামাতের পক্ষ থেকে খুবই সাংবিধানিক চুলচেরা বিশ্লেষণ, যে এটা সংবিধান সম্মত, এটা সংবিধান সম্মত না, এই ধরনের আলোচনাগুলো হচ্ছিল। এবং পরে দেখা গেল যে অনেকেই আবার সেগুলোর কাউন্টার কথা বলছিল। তো এখন আমরা তো জুলাই সনদ সংবিধান সম্মত কি সম্মত না এই বিতর্ক নয়। আর আপনি দেখবেন সংবিধানের অনেকগুলো বিষয় আছে, দুই ধরনের ইন্টারপ্রিটেশন আছে। আপনি চাইলে এটাকে ডান দিকেও নিতে পারবেন, চাইলে এটাকে বাম দিকেও নিতে পারবেন। তা আমরা বলছিলাম যে দেখেন, জুলাই সনদে যে জিনিসগুলো অন্তর্ভুক্ত হয়েছে এটার ব্যাপারে আমরা একমত হয়ে গেছি। এখন এটাকে বাস্তবায়নের প্রক্রিয়াটা কি হবে? বাস্তবায়ন প্রক্রিয়াও একটা জায়গায় আমরা কমন এসে গেছি যে আমরা এটা গণভোট নেব। গণভোট হচ্ছে এমন একটা প্রসেস যেটাতে আর এটার উপর আর কিছু নাই। এখন আপনারা যে সাংবিধানিক এই বিশ্লেষণ করে যেগুলো করছেন, এগুলোর কারণে যদি অচলাবস্থা দেখা দেয় বা জুলাই সনদ যদি বাস্তবায়ন হতে না হয়, তাহলে কিন্তু পিপল কিন্তু খুবই অ্যাডজাস্টেড হয়ে যাচ্ছে কয়েকটা কারণে। একটা হচ্ছে রাষ্ট্র ব্যবস্থায় কিন্তু অর্থনীতি, বাজার, তারপরে আমাদের দৈনন্দিন জীবনযাত্রার কিন্তু খুব মানুষ খুব চাপে আছে, বিশেষ করে অর্থনীতি খুব চাপের মধ্যে আছে। দ্বিতীয় হচ্ছে আমরা যেই হাইলি রাষ্ট্র সংস্কারের আলোচনাগুলো করছি, এগুলো নিয়েও মানুষ মনে করছে যে এরা তো সারাদিন এগুলো নিয়ে সময় কাটাচ্ছে। আমাদের রাষ্ট্রের তো কোনো ইয়ে নাই, আমরা তো দৃশ্যমান কোনো উন্নতি দেখতে পাচ্ছি না সব কিছু মিলিয়ে। তো যার কারণে দেখা যাচ্ছে যে আপনার এরপরে যদি জুলাই সনদও আমরা করতে না পারি, তখন ওই যে মানুষের যে কষ্টটা আছে, বা যারা অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছিল, অভ্যুত্থানে যে সমস্ত ছাত্ররা, টিনেজের বাচ্চারা বা স্কুল ছাত্ররা বেরিয়ে এসেছিল, নারীরা বেরিয়ে এসেছিল, মারা বেরিয়ে এসেছিল, এরা তো নানা কারণে বেরিয়ে এসেছিল। তখন এদের মধ্যে একটা ইকুয়েশন তৈরি হতে পারে যে আমরা যে পরিবর্তন এনে দিয়েছি, এরা তো দেখি ঝগড়াঝাটি করেই সময় কাটাচ্ছে। ওই জন্য আমি বলেছি যে এরা কিন্তু আবার আসবে রাস্তায়, এবং এরপরে যদি অভ্যুত্থান হয় তখন সেটা কিন্তু আমাদের বিরুদ্ধেই হবে। কারণ একটা শত্রু কিন্তু তারা দূর করেছে। এখন তারা বলবে যে তোমাদেরকে আমরা বসালাম আমাদের সমস্যা সমাধানের জন্য, তোমরা ওই আকার ইকারের ঝগড়া নিয়ে বসে আছো, সো দরকার নাই আমাদের। আমরা যেহেতু অভ্যুত্থানকে আমরা বৈধ বলছি, যে এটা সব কিছুর জনরায়ের চাইতে গুরুত্বপূর্ণ, তখন আমি বললাম যে এটা যদি আমরা এভাবে করি তাহলে আরেকটা অভ্যুত্থান হবে। এবং অভ্যুত্থান হলে এই যে আমরা এতগুলো লোক, এক দুইটা হেলিকপ্টারও তো হবে না, অন্তত আমি তাকায় দেখলাম এই হাউজের লোকগুলোকে যদি পালাইতে হয় তাহলে অন্তত 8-10টা হেলিকপ্টার লাগবে। সেজন্য আমি বললাম, কিন্তু আমি যদিও একটু স্যাটায়ার করে কথাটা বলেছি, কিন্তু আমি দেখলাম যে কথাটাতে কাজ হয়েছে। তারপরে গণঅভ্যুত্থানকে আপনি খারাপ দেখেন না ভালোভাবে দেখেন? না, অভ্যুত্থান হচ্ছে এমন একটা জায়গা, যেমন আমরা খারাপ কি, যেমন ধরেন একটা মা যখন সন্তান ধারণ করে না, তার তো খুব কষ্ট হয়, তার ব্লিডিং হয়, তার লাইফ রিস্ক থাকে। কিন্তু যখন সে সন্তান জন্ম দেয়, তখন কিন্তু এটা অসাধারণ একটা জিনিসের জন্ম হয়, তাই না? তাইলে আপনি প্রসেসটা অনেক কষ্টকর, প্রসেসটা অনেক ভাঙাচোরা আছে, প্রসেসটাতে অনেক ধরনের
রিস্ক আছে, হ্যাঁ, কিন্তু যখন এটা পরিপূর্ণ হয় তখন সেটা হয়ে যায় অবিস্মরণীয় একটা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠতম সুন্দরতম জায়গা। গণ অভ্যুত্থানটাকে আমি সেই দৃষ্টিকোণ থেকে দেখি, কিন্তু গণ অভ্যুত্থান যদি সফল না হয়, আমি যেটা বলছি আর কি, ধরেন আমরা যে জন্য করলাম, আমরা তো শুধু শেখ হাসিনা পালিয়ে যাক, আমরা এসে চেয়ারে বসি, এটার জন্য তো গণ অভ্যুত্থান করি নাই, এবং আমাদেরকে চেয়ারে বসানোর জন্য করে নাই লোকেরা। আমরা যে আজকে ধরেন যে কোনো কারণে হোক, আমরা যারা বঞ্চিত ছিলাম, অবহেলিত ছিলাম, নানা ধরনের কষ্টের মধ্যে ছিলাম, আমরা কিন্তু একটা বেটার পজিশনে আছি আগের তুলনায়। তাহলে আমাদের এই একটু বেটার থাকার জন্য কিন্তু গণ অভ্যুত্থানটা হয় নাই। গণ অভ্যুত্থানের প্রত্যেক স্টেক হোল্ডারের একটা চাওয়া আছে। ধরেন একটা বিরাট অংশকে আমি জানি গণ অভ্যুত্থানে সে এত কিছু বুঝে আসে না, সে বলছে আমাদেরকে মারছে কেন, আমাদের ইন্টারনেট বন্ধ করলো কেন, আমাদের ভাইদেরকে মেরে মানে গুলি করে হেলিকপ্টার থেকে গুলি করলো কেন, কথা বলছেন? তাকে যদি আপনি ভালো করে জিজ্ঞেস করেন ইলেকশন চাও কিনা, ইলেকশন নিয়ে কি প্রশ্ন, হয়তো সে বলবে হ্যাঁ ইলেকশন চাই, কিন্তু সে ওইটা কিন্তু বদান না। এবং ওই ফুটপাতের লোকটা যে চাঁদা দিয়েছে ছাত্রলীগের ছেলেদেরকে, ওই দোকানদার যে ব্যবসা করতে পারে না আওয়ামী লীগ ছাত্রলীগের জন্য, ওই বিশ্বজিৎ ছেলেটা যে তাকে অন্যায়ভাবে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করা হয়েছে, শুধু তো বিশ্বজিৎ না, ওর মৃত্যুর সাথে সাথে তো তার একটা কমিউনিটিকে আঘাত করেছে। ওই প্রত্যেকটা ক্ষোভ গণবিস্ফোরণ আকারে এসেছে গণ অভ্যুত্থানে। তাহলে কি অভ্যুত্থান সফল হয়েছে বলা যেতে পারে? মানে অভ্যুত্থান কি শেষ, আবার নতুন অভ্যুত্থানের একটা শঙ্কা আশা দেখা যায়, নাকি আমরা আসলে অভ্যুত্থানের মধ্যেই আছি এখনো? অভ্যুত্থানের দুটো দিক থাকে সবসময়, একটা হচ্ছে ইমিডিয়েট লাভ, এটা হয়ে গেছে, যেটা শেখ হাসিনা পালিয়ে গেছে, মানে আপনার একটা হিস্ট্রিতে একটা মাইল ফলক দাঁড়িয়ে গেছে, যে যারা মনে করেছিল যে শেখ হাসিনা হাঁটতে জানে না, শেখ হাসিনা মাথা নত করতে জানে না, বা ওই যে বলছিল হাসিনা পালায় না, একটা রেড লাইন আমরা অতিক্রম করে ফেলেছি। সেটা হচ্ছে শেখ হাসিনা পালায়, যত ক্ষমতাধর লোক হোক তাকে মাথা নত করতে হয়, তাকে পরাজিত হতে হয়, এই জায়গায় আমরা উইন ওভার করেছি। বাট নেক্সট চ্যালেঞ্জ, যে হাসিনার জায়গায় আমরা বসাই সমাধান, নাকি হাসিনার মতো করে কেউ যাতে আর থাকতে না পারে, আর কেউ যাতে আকাঙ্ক্ষা না করে, সেটার জন্য আমরা বলছি রাষ্ট্র ব্যবস্থার সংস্কার লাগবে। সেই জায়গাটা আমরা আটকে যাচ্ছি। সেজন্য আমি বলেছি যে পৃথিবীর নিয়ম কিন্তু এটা আছে, পৃথিবীর নিয়মে গণ অভ্যুত্থান, পাল্টা গণ অভ্যুত্থান, আবার অভ্যুত্থানের ওয়েভ আকারে অভ্যুত্থান হয়েছে বহুবার, ঠিক আছে? আপনি যদি রুশ বিপ্লবের কথা ধরেন, আপনি যদি বিভিন্ন দেশের পরিবর্তনের দিকে তাকান, বা আপনি ইজিপ্টের দিকেও তাকান, দেখবেন একটা ফ্যাসিস্টের পরাজয়ের মানে পতনের পরে আবার আরেকটা ফ্যাসিস্টের আগমন ঘটেছে। আমাদের কি হয়েছে 69-এর গণ অভ্যুত্থানের পরে? ইয়াহিয়া খানের জায়গায় আইয়ুব খান, আইয়ুব খানের পরে আমাদের মহান 71 হচ্ছে আমাদের আরেকটা, ওই যে গণ অভ্যুত্থানের পরে আরেকটা গণ অভ্যুত্থান, মানে শেপটা চেঞ্জ হয়েছে, সেটা যুদ্ধ আকারে আসতে হয়েছে। এখনকার সিচুয়েশন আপনার কাছে কি মনে হচ্ছে, যে অভ্যুত্থান শেষ নাকি প্রতি অভ্যুত্থান সময় চলছে? আমি বলছি যে অভ্যুত্থানের একটা একটা পর্ব শেষ আশঙ্কা হয়েছে, দেখছেন প্রতি একটা পর্ব অভ্যুত্থানে? শেষ হয়েছে, আরেকটা পর্ব চাপা আছে। যারা অভ্যুত্থানের পার্টিসিপেন্ট ছিল তাদের 10-15% আমরা নানাভাবে বিষয়গুলো নিয়ে কথা বলছি, বাট 80-90% লোকেরা অবজার্ভ করছে। আপনি তো জানেন যে অভ্যুত্থানের ক্রেডিট নিয়ে একটা ঝগড়া হয়েছে, ওরা কিন্তু কেউ আসে না ক্রেডিট ক্লেম করতে। হ্যাঁ, আমি 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 নিজেই জানি, আমার একটা বন্ধু, তার ওয়াইফ এবং তার বাচ্চারা, বুঝছেন, প্রত্যেকে গুলিবিদ্ধ হয়েছে, এবং ওরা আমার সাথেই বেরিয়ে এসেছিল, কারণ আমি ওদের বাসায় শেল্টার নিতে গিয়েছিলাম। আমি অবাক হলাম, ওরা কেউ কখনো ওই যে আবেদন করতে হয় না যে কারা আহত হয়েছে, গুলিবিদ্ধ হয়েছে, ওরা কোনো আবেদনও করে নাই। তাহলে এই যে এই সাধারণ মানুষগুলি, 80% সাধারণ মানুষ, শ্রমিক, ছাত্র, গৃহিণী, এরা কেউ আসলো না কোনো ধরনের দাবি দাওয়া নিয়ে। আপনারা রাজনীতিবিদরাই শুধুমাত্র এটার স্টেক হোল্ডার আমরা, এটার স্টেক হোল্ডার আমরা, আমরা কষ্ট করেছি, আমরা আন্দোলন করেছি। আপনাদের এত ক্ষিধা কেন? এই মানুষগুলির হাতে কেন কিছু তুলে দিলেন না? কেন আমাকে 1 বছর পর্যন্ত সাধারণ মানুষ হিসেবে আমাকে সাফার করতে হচ্ছে না, এখন? এটা খুবই মানে একটা বিশ্লেষণের জায়গা। সেটা হচ্ছে আমরা কেন করছি, কারণ আমরা তো ওই দীর্ঘ সময় ধরে সংগ্রামটা করেছি। সাধারণ মানুষও তো করেছে। না, সাধারণ মানুষ সংগ্রাম করেছে, ঠিক আছে, সেটা হচ্ছে সাফার করেছে, সংগ্রাম করে নাই। সাধারণ মানুষ সাফার করেছে। আমরা যেটা করেছি, সাফারিংসের সাথে সাথে আমরা ফাইটটা চালিয়ে গেছি। আমরা যখন ফাইট চালিয়ে গেছি তখন সাধারণ মানুষ কিন্তু আমাদেরকে সাপোর্ট দিতে আসে নাই। তখন মনে করেছে ওরা মনে হয় ক্ষমতার জন্য করছে। যেমন আমরা ইলেকশন চেয়েছি, সব আমরা মিটিং করেছি, আমাদের নেতাকর্মীরাই এসেছে, বা বিএনপিরও আপনি দেখবেন সব বিএনপির নেতাকর্মী, জামাতেরও যদি দেখেন জামাতের নেতাকর্মী।
তার মানে হচ্ছে আমরা ফাইটটা চালিয়ে গেছি, কিন্তু পিপল আমাদের সাথে এঙ্গেজ হয় নাই। যখনই পিপল এঙ্গেজ হয়েছে তখনই আমরা উইন ওভারটা করতে পেরেছি। তো সেই জায়গায় আপনি এটা তুলতেই পারেন, যেভাবেই হোক সে তো আমার সংগ্রামের সাথী। এখন সে নাই কেন? কারণ সে মনে করেছিল সে একটা সময়ের জন্য এসেছিল, তার যখন প্রয়োজন ছিল। সে এখন মনে করছে আচ্ছা ঠিক আছে, তোমরাই তো লড়াই করে গেছো, তোমরাই করো, সে কিন্তু আপত্তি নাই। ধরেন আমি এখন টেলিভিশনে কথা বলছি, ঐকমত্য কমিশনের মতামত দিচ্ছি, নানা ধরনের মানে নীতিবাক্য শোনাচ্ছি, সে শুনতেছে, ঠিক আছে, সে দেখতেছে। কেউ কেউ হয়তো অলক্ষ্যে হাসতেছে, বলছে তোমরা বহুত কিছু করে ফেলছো, কিছু তো করতে পারো নাই, বলতেছো তারা, কিন্তু তোমরা কি করছো তো আমরা দেখছি, আমরা না আসলে তো তোমরা পারতা না, এই ধরনের কথাও তারা হয়তো বলছে। ওরা আমাদেরকে দেখছে। যদি সত্যিকার অর্থে আমরা পরিবর্তনের জায়গায় ওদের কিছুটা হলো মনের যে চাহিদাটা সেটা লাঘব করতে পারি, তাহলে তারা আমাদেরকে সাপোর্ট দিবে বা তারা বলবে যে না ঠিক আছে। আচ্ছা, এই যে আপনারা বলছেন যে ওদের চাহিদার জায়গায় আপনারা সাপোর্ট দিতে পারছেন, আপনারা কি আসলেই পারছেন? কারণ বাংলাদেশের মানুষের আর্থিক অবস্থা এখন যা, আমি যদি বলি কর্মসংস্থানের অবস্থা যা, দ্রব্যমূল্যের অবস্থা যা, কোনো রাজনৈতিক দল গত 1 বছরে 6 মাসে 3 মাসে একবারের জন্য এই ব্যাপার নিয়ে কথা বলেনি। যতটা তারা আসলে উচ্চকিত নির্বাচন নিয়ে, জুলাই সনদ নিয়ে, গণভোট নিয়ে, জাতীয় সরকার নিয়ে, এরকম নানা বিষয় নিয়ে সাধারণ মানুষের সেখানে সম্পৃক্ততা কোথায়? সাধারণ মানুষের কষ্টের কথা কোথায়? ক্ষোভের কথা কোথায়? খিদার কথা কোথায়? না, রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে এই অভিযোগ আছে, কিন্তু এই অভিযোগ আগেও আছে। ধরেন না, আপনারাই তো ফাইটটা করলেন এইসবের জন্য। না, আমি বলছি যে এই নিয়ে যে কথা নাই বিষয়টা তা না। সমস্যা হচ্ছে এখন যারা সরকারে আছে, এখন যারা সরকারে কাজ করছে, আগে যেটা হতো আমরা তো সরকারের কাছে কোনো নীতি নির্ধারণী বা কোনো অভিযোগ পৌঁছাতে পারতাম না। এখন আমাদের যেহেতু এই সরকারের সাথে আমাদের সকলেরই একটা সম্পৃক্ত যোগসূত্র তো আছে, সো আমরা কিন্তু আমাদের অসন্তোষগুলো, আমাদের কনসার্নগুলো আমরা পৌঁছাতে পারছি। ফলে আমরা ওই যে আপনি যেটা বলছেন, আপনি হয়তো দেখছেন না যে আমরা রাজপথে মিছিল করছি বা রাস্তা ব্যারিকেড দিচ্ছি, সেটা দেখছেন না। না, আমরা হয়তো আমাদের কনসার্নগুলো পৌঁছাচ্ছি। দ্রব্যমূল্যের দাম কেন বেড়ে যাচ্ছে, যেমন আপনি দেখবেন, হ্যাঁ, মানে আপনি যদি মানে দেখেন তাহলে দেখবেন যে যেমন ধরি একদম লেটেস্ট এবারে পূজায় দেখবেন সবাই খুব সাপোর্টিভ ছিল। হ্যাঁ, সাপোর্টিভ ছিল, কিন্তু সরকার ছিল না কিন্তু পূজার সময়। প্রধান উপদেষ্টা দেশে নাই, 5-6 জন উপদেষ্টা ওনারা কেউই নাই। পলিটিক্যাল পার্টিগুলো খুব কোঅপারেটিভ ছিল, সবাই খুব ছিল। তেমন কিন্তু পুলিশ টুলিশ ছিল না। আমি কিন্তু খুব অল্প পুলিশ দেখেছি। ইভেন একদম আপনার ঢাকেশ্বরীতেই আমি দেখলাম যে তেমন পুলিশ নেই। আমি কিন্তু একটু চিন্তিতও ছিলাম যে এত পুলিশ কম কেন। এখন বিষয়টা হচ্ছে কি, আপনাকে দেখেন যে আপনার এই যে গতবার ঈদের যাত্রায় খুব স্বস্তি ছিল, মানুষ কিছুটা আনন্দিত ছিল। তারপরে আপনার ধরেন যদিও চাঁদাবাজি নিয়ে এক ধরনের উষ্মা আছে সবার মধ্যে, বাট আদার্স আপনি যদি সোশ্যাল ক্রাইম দেখেন অনেক কম। তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে এই জায়গাটায় যেটা হচ্ছে যে আমাদের এক ধরনের আলাপ আলোচনার সুযোগ আছে। আমরা যে কোনো বিষয় জানলে আমরা সেটা বলতে পারছি, ক্রিটিক করতে পারছি। টক শোগুলোতে আমরা এখন কথা বলতে পারছি, যেটা আগে এত ভালোভাবে এত বলা যেত না। তো এটার কারণে দেখা গেছে এটার হয়তো ওই আপনি যেটা দেখতে চাচ্ছেন বা দেখতে পাচ্ছেন না, যে রাজপথে হয়তো আমরা ওটা নিয়ে আন্দোলন করছি না, বাট বাস্তবে যেটা আমরা সরকারের ব্যাপারে আমাদের যেটা মূল্যায়ন, সরকারের ভুল যেটা সরকার করেছে, কারণ এই সাধারণ জনগণের ভোগান্তির দিকে সে মনোযোগটা সেভাবে দেয় নাই। কিন্তু আপনি যদি দেখেন, সে ফর এক্সাম্পল ধরেন শেখ হাসিনার পতনের মাসখানেক বা মাস 2-3 আগ থেকেই আপনি দেখবেন আমাদের ব্যাংকে ভয়ানক তারল্য সংকট ছিল, আমাদের রিজার্ভ সংকট ছিল, আমাদের এই ব্যবসায়ীরা আপনার এলসি করতে পারছিল না। এই জিনিসগুলো কিন্তু খুব নিভৃতে এই সরকার কিন্তু এখানে ইমপ্রুভমেন্ট, কিছুটা ইমপ্রুভমেন্ট আছে। ব্যাংকগুলো চালু হয়েছে, এখন মানুষ ব্যাংকে গেলে টাকা পাচ্ছে, এলসি খুলতে পারছে, এই জিনিসগুলো তো এক ধরনের। এরপর যেটা হচ্ছে আপনি দেখবেন যে প্রচুর পরিমাণে ঋণ শোধ করেছেন ওনারা, বিভিন্ন কস্ট কার্টেল করে টোরে ইত্যাদি ইত্যাদি। এখন আমাদের সমস্যা হচ্ছে সংকটটা তো ভয়াবহ। এই সরকারের সবচাইতে আমি 2-3টা সংকট ভয়ানকভাবে দেখি। এটাতে সে অ্যাড্রেস না করে যে ভুলটা করেছে, যেমন ট্রাফিক জ্যামকে সে অ্যাড্রেস করে নাই, ফলে ট্রাফিক জ্যাম কিন্তু আগের মতোই আছে। ফুটপাত দখল, তারপরে আপনার আনঅথরাইজ পার্কিং, তারপরে আপনার এই যে হকার্স, এগুলো কিন্তু প্রচুর বেড়ে গেছে। এটা গভর্নমেন্ট অ্যাড্রেস করে নাই। আর যেটা তার ফেলিউর, যে
দ্রব্যমূল্য এবং আপনার এই যে চাঁদাবাজি, ঘাট দখল ইত্যাদি, এই জায়গাটা সে প্রপারলি অ্যাড্রেস করতে পারে নাই। এবং অ্যাড্রেসের ফেলিউরের মব জন্য সন্ত্রাস, মাজার ভাঙচুর, হ্যাঁ, মব সন্ত্রাস এটাকে আপনি বলতে পারেন, কিন্তু মব সন্ত্রাস কিন্তু আমাদের এখানে প্রচুর আগে থেকেই ছিল। এত মব ছিল কি? হ্যাঁ এত ছিল মাজার ছিল ভাঙচুর ছিল ছিল? আপনি মাজার ভাঙচুরের বিষয়টা আপনি হয়তো সেভাবে ছিল না, আবার নাও বলতে পারবেন না। আপনি দেখবেন শুধু মাজার ভাঙচুরের বিষয় না, মানে আমি যদি এখন ঘটনা উল্লেখ করি না, আপনার মনে পড়বে। আপনার মনে থাকার কথা, ওই যে লালমনিরহাটে একটা মসজিদে দুজন লোককে মেরে পুড়িয়ে ফেলা হয়েছিল, মনে আছে আপনার কাছে? এই ধরনের ঘটনা কিন্তু অনেকগুলো ঘটেছে টুকটাক। তারপরে ওই যে আপনার বৌদ্ধ মন্দিরে হামলা টামলা, বৌদ্ধ ভাঙচুর টাঙচুর, এই ধরনের বিচ্ছিন্ন। কুমিল্লায় ওই যে আপনার না, সেরকম ঘটনা অবশ্যই আছে, অনেকগুলোই আছে, কিন্তু একটা নিয়মিত বিরতিতে এত অল্প সময়ের মধ্যে, প্রশ্নটা সেখানে। এটা আমরা বলছি, আমরা কিন্তু প্রচুর সমালোচনা করেছি এই মব সন্ত্রাসের ব্যাপারে, কিন্তু ঘটনাটা হচ্ছে এখানে মবটার অনেকগুলো ক্লাসিফিকেশন আছে। মবটা হচ্ছে কেন দেখেন, আপনি যদি দেখেন যে ধানমন্ডি 32-এ তো এক ধরনের ওই 5 তারিখেই একটা ঘটনা ঘটে গেছে, এরপরে কিন্তু এটা একটা স্টেবল পজিশনে ছিল। আমার মনে আছে আমি জেল থেকে বেরিয়ে আমার বাসা ধানমন্ডি 32-এর পাশে, মানে গভীর রাত্রে আমি যখন 32-এর সামনে দিয়ে যাচ্ছিলাম, আমি দেখলাম ওখানে ছাত্ররা পাহারা বসিয়েছে, পাহারা দিচ্ছে যাতে কেউ এটাকে অ্যাটাক করতে না পারে। তার মানে কি, ইমিডিয়েটলি গণ অভ্যুত্থানের ছাত্র যারা অন্তর্ভুক্ত ছিল তারা, কারণ অভ্যুত্থানের একটা দিক হচ্ছে এরপর একটা লুটপাট হয়, এরপর একটা ভয়ানক ধরনের, মানে যে যেখানে পারে সেখান থেকে সে লুটপাট করে। এটা সভ্য দুনিয়া তো আপনি দেখছেন, বিভিন্ন জায়গায় এটা হয়, ইলেকট্রিসিটি চলে গেলে লুটপাট হয়। ফলে আমি দেখলাম যে ইমিডিয়েটলি তারা বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসিয়ে তারা এগুলো করতে দেয় নাই। তাহলে 32-এর ওই ইমিডিয়েট যেটা ড্যামেজ হয়েছে, এর অনেক পরে এসে এই ড্যামেজটা কেন হলো? এর কারণ ছিল এখানে একটা উস্কানি ছিল। শেখ হাসিনা যেদিন ওই যে আপনার জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কথা বলে সে যেটা ছাত্রলীগের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিল, সেখানে সে যে টেলিগ্রাম আইডি থেকে দিচ্ছিল সেটার নাম ছিল 32। মানে কোনো না কোনোভাবে এটাকে স্মৃতিগতভাবে 32 নাম্বার বাড়ির সাথে রিলেট করেছে, হয়তো ইমোশনাল একটা ইনফ্লুয়েন্সের জন্য করেছে। ঠিক এটার কাউন্টারটা করেছে তার অপোজিট যারা এটা করে, তারা এটা করেছে। অর্থাৎ 32-কে সে চিন্তা করছে তুমি 32-এর নাম দিয়া ইয়া করতেছো, আমরা তোমার কাউন্টার করতেছি। এইভাবে বিভিন্ন জায়গায়, যেমন ধরুন যে জাতীয় পার্টির অফিস যে অ্যাটাক হলো, এটা এখন কেন হলো? এই ধরনের পলিটিক্যাল, যেমন জাতীয় পার্টিকে আপনি দেখবেন তারা নানা ধরনের কথা বলে কিন্তু এমন ভাবটা তারা দেখাচ্ছে যে তারা, মানে আগেও তারা এ ধরনের বিষয়ে তারা খুব সোচ্চার ছিল, মানে সরকারের নানা ইয়ার জন্য। তো এইগুলো হচ্ছে এক ধরনের কিছু উস্কানিও এই মবের পেছনে দায়ী ছিল। আর এমনিতে তো যেহেতু পুলিশ প্রশাসন খুব দুর্বল, নানা ধরনের স্বার্থকেন্দ্রিক জায়গাগুলো আছে। তারপরে আপনি দেখেছেন ঢাকা কলেজ, সিটি কলেজ মারামারি, তারপরে এক কলেজ থেকে আরেক কলেজে গিয়ে মারামারি হচ্ছে, এই ধরনের অনেকগুলো ঘটনা কিন্তু পর পর ঘটেছে। ইভেন আপনার মনে আছে যে যমুনা ঘেরাও করে ছাত্ররা ওই যে বোতল মেরেছিল, আপনার উপদেষ্টার মাথায় এসে পড়েছিল। এগুলোকে আপনি মব বলবেন? এগুলো তো ধরেন এক ধরনের দাবি আন্দোলনের একটা ঘটনা। তারপরে ওই যে আপনার আনসাররা ওই যে সচিবালয় ঘেরাও করলো, সেখানে কিন্তু এক ধরনের মারামারি হয়েছে। তারপরে এই ছাত্ররা এসে সচিবালয় ভেঙে পরীক্ষার জন্য ঢুকে পড়লো। এইটাকে এক ধরনের আপনি চাইলে মবের কাতারেও ফেলতে পারেন, একটা বলতে পারেন যে একটা আন্দোলনের মোড়কে, যদিও সরকার বলেছে এগুলো কনস্পিরেসি, কিন্তু আমি উইদাউট কোনো মানে কি বলা যায় ক্লু আমি কনস্পিরেসি করতে রাজি না। এরপরে আপনার মনে আছে এই যে ওই যে ফ্লাইট দুর্ঘটনাটা যেটা ঘটলো উত্তরায়, যে মাইলস্টোন কলেজে, তার পরিপ্রেক্ষিতে একটা কিন্তু মব হয়েছিল। এখন এটা কি আপনি মব বলবেন? সেখানে কিন্তু প্রচুর হুইসপারিং হয়েছিল যে শত শত লাশ গ্রহণ করা হয়েছে। পরে দেখা গেল যে না, এটা সত্য না। এখন এগুলো কনস্পিরেসি হইতে পারে, কারণ আওয়ামী লীগ এখন নানা ধরনের কনস্পিরেসি তৈরি করতেও পারে। এখানে শুধু যে একটা বিচ্ছিন্ন মব হয়েছে এটা বলা যাবে না। এক ধরনের দাবির আন্দোলন ছিল, এক ধরনের উত্তেজনা ছিল, এক ধরনের হুইসপারিং ছিল, এক ধরনের নানা ধরনের পলিটিক্যাল ইন্টেনশন এখানে কাজ করেছে। সর্বোপরি আমাদের তো পুলিশ প্রশাসন অ্যাকচুয়ালি এখনো ওইভাবে কনফিডেন্টলি কাজ করতে পারছে না। আচ্ছা, আমরা এবার একটু যেহেতু সনদের আলাপেই ছিলাম, যে জুলাই সনদটা যদি না হয় তাহলে এটা আবার একটা গণঅভ্যুত্থান হবে। জুলাই সনদটা বাস্তবায়ন গুরুত্বপূর্ণ কেন? হ্যাঁ, এটা একটা ভালো কথা বলেছেন। অ্যাকচুয়ালি জুলাই সনদে কি আছে সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। প্রথম কথা হচ্ছে যে আমরা যে আন্দোলনটা সবাই মিলে করেছি,
এটা কিন্তু ভায়োলেশন অফ দি কনস্টিটিউশন। এটাকে যদি আপনি গ্লোরিয়াসলি না দেখেন তাহলে এটা কিন্তু সন্ত্রাস। কারণ সবাই তো ঘেরাও করে আপনার গণভবন ঘেরাও করেছে, তাই না? বিটিভি ভবন ঘেরাও করেছে, সেখানে ব্যাপক ধরনের আপনার ভাঙচুর হয়েছে, সেখানে মানুষের ক্ষোভে বিভিন্ন জায়গায় পুলিশ স্টেশন ক্ষোভের শিকার হয়েছে। আপনি দেখেন একটা আন্দোলন, ওটা কখন নৈরাজ্য থাকে আর কখন এটা ভিক্টরি হয়। আমাদের মুক্তিযুদ্ধে ধরেন জিয়াউর রহমানরা কিন্তু মানে কমান্ড ব্রেক করে বিদ্রোহ করেছেন। যদি দেশটা স্বাধীন না হতো কি হতো? জিয়াউর রহমান হতেন বিদ্রোহী, বা আরও যারা জেনারেল ছিলেন, বীরশ্রেষ্ঠ বীরুত্তম ছিলেন, আমাদের যারা পলিটিক্যাল নেতারা ছিলেন, মুক্তিযোদ্ধা ছিলেন, তারা সবাই দেশদ্রোহী হতেন। এখানেও তাই। এখানে যদি আমাদের আন্দোলন সফল হতো, আমরা তো জেলে ছিলাম, আর হয়তো বের হওয়া হতো না। আমাদের যারা এই যে আন্দোলনের যারা কি ফিগার ছিল, এই যে নাহিদ বলেন, আসিফ বলেন, মাহফুজ বলেন, এরা সবাই কিন্তু এক ধরনের মামলা মোকদ্দমা হয়রানির মধ্যে আমরা পড়তাম। ফলে জুলাই সনদে এইটা উল্লেখ করা দরকার ছিল যে এটা যে একটা গণ অভ্যুত্থান, আমরা যে কিসের ভিত্তিতে গণ অভ্যুত্থান করতে বাধ্য হয়েছি। দেখবেন দুইটা জিনিস আছে, জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ। এই জন্য জুলাই ঘোষণাপত্রে এই ইতিহাসটা বলা হয়েছে, কি প্রেক্ষিতে আমাদেরকে এই গণ অভ্যুত্থানটা করতে হয়েছে, কি কারণে আমাদেরকে গণভবন ঘেরাও করতে হয়েছে, কি কারণে পুলিশের বিরুদ্ধে আমাদের ক্ষোভটা তৈরি হয়েছে, এই হিস্ট্রিটা আমাদেরকে বলতে হয়েছে। অ্যান্ড দেন জুলাই সনদে এটার স্বীকৃতিটা থাকছে, এবং জুলাই সনদের এটা বলা হচ্ছে যে এটা আমাদের কনস্টিটিউশনে এই জিনিসটা অন্তর্ভুক্ত থাকবে। আর কি থাকছে? আর থাকছে যেটাকে আমরা মনে করছি, মানে আমি আপনাকে বলি, মোট 84টা আমাদের মানে জুলাই সনদে আমরা স্বাক্ষর করছি। 84টার মধ্যে দুটো পার্ট আছে। একটা হচ্ছে প্রায় 18টার মতো পার্ট হচ্ছে যেটা কনস্টিটিউশনের সাথে সম্পৃক্ত, আর বাকিগুলো হচ্ছে এগুলো আমাদের আইন ব্যবস্থা, আমাদের যে সংস্কারের যে সমস্ত সুপারিশগুলো, এগুলো বাস্তবায়ন করা। যে 18টা আছে তার মধ্যে ধরেন আমি যদি আপনাকে ধরি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, এটা আমাদের একটা মেজর রিফর্ম। আমরা যদি ধরি যে আমাদের কোর্টগুলোকে আমরা মানে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ করব আমরা বিভাগে, যেটা আগে এক সময় ছিল, এটাও কিন্তু একটা মেজর রিফর্ম, এবং এটা আমাদের মৌল নীতির পরিবর্তন। তারপরে হচ্ছে প্রধানমন্ত্রীর ক্ষমতা, রাষ্ট্রপতির ক্ষমতার মধ্যে ভারসাম্য আনা, তারপরে নির্বাচন কমিশন নিয়োগ, দুদক নিয়োগ, এগুলো একসময় প্রধানমন্ত্রী নিজেই নিয়োগ দিতেন, মানে উনি ওনার সিস্টেম ভায়োলেট করে। এখন এগুলোর জন্য আমরা একটা সুনির্দিষ্ট নীতিমালা তৈরি করে দিয়েছি। তারপরে ধরেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, তত্ত্বাবধায়ক সরকার কিভাবে হবে, এই জিনিসগুলোকে সংবিধানের অন্তর্ভুক্ত করার মধ্য দিয়ে যেটা হয়েছে, আমরা মনে করছি যদি এই জিনিসটা ফলো করা যায় তাহলে আগামী দিনে গণতান্ত্রিক ব্যবস্থাটা একটু স্টেবল হবে, কেউ এক না একতান্ত্রিক জায়গায় যেতে পারবে না, এবং ক্ষমতার অপব্যবহার কমে যাবে। আপনি দেখেন কতটা কমবে ক্ষমতার অপব্যবহার। আমাদের রাজনীতির যে চরিত্র, গত মানে অর্ধ শতাধিক বছর ধরে আমরা যে চর্চা করে আসছি রাজনীতির, আমূল কি বদলে যাবে? আমূল বদলে যাওয়ার ব্যাপারটা তো আসলে সাংস্কৃতিক ব্যাপার, নিজেদের প্র্যাকটিসের ব্যাপার। আপনি যতই আইন থাকুক, আপনি যদি না মানেন তাহলে তো কোনো ব্যাপার না। সেজন্যই বিএনপি যখন বলেছিল যে আমরা এটা পার্লামেন্টে গিয়ে করব, তখন আমরা এটা আপত্তি করেছি। আমরা বলছি না, এটা এখনই এটাকে সাংবিধানিক একটা আইনি ভিত্তি এটাকে দিতে হবে। এই জন্যই কিন্তু এত আলোচনা। এখন দেখেন, আপনি হয়তো বলছেন যে পরিবেশ কি আগের মতো হয়ে যাবে কিনা। দুটো কারণে আগের মতো নাও হতে পারে। একটা হচ্ছে আমরা একটা জিনিস করেছি যে প্রধানমন্ত্রী 10 বছরের বেশি থাকতে পারবেন না, ঠিক আছে? দেখেন বাংলাদেশের জিয়াউর রহমান 10 বছর তো ছিলেন না, 5 বছরের আগেই শেখ মুজিবুর রহমান, খালেদা জিয়া, শেখ হাসিনার আগের টার্মে ওনারা কিন্তু চেঞ্জ হয়েছেন, কোনো না কোনোভাবে একটা জবাবদিহিতার মধ্যে এসেছেন। শেখ হাসিনা যখন অনাদিকাল ধরে চলে যাচ্ছেন, 15 বছর ধরে প্রধানমন্ত্রী, তখনই উনি কিন্তু দীর্ঘ সময়ের কারণে উনি কিন্তু ফ্যাসিস্ট আকারে ওনার ক্যারেক্টার চেঞ্জ হয়েছে। তাহলে আমরা যেটা বলছি যে ধরেন 10 বছরের এইটা একটা সেফগার্ড দিবে। কেউ মনে করবে আমি তো চাইলেও থাকতে পারবো না, সুতরাং আমাকে তো অ্যাকাউন্টেবল হতে হবে। যেটা আমরা আমেরিকায় দেখি যে প্রেসিডেন্ট মানে তার 2 টার্ম পরে সে আবার সাধারণ মানুষের সাথেই তাকে চলতে হয়, ফিরতে হয়। 2 নম্বর হচ্ছে আমরা যেটা বলেছি আপার হাউস অ্যান্ড লোয়ার হাউসে একটা ব্যালেন্স করার জন্য, যে লোয়ার হাউস যদি নর্মাল ইলেকশন হয়, আপার হাউসে আমরা যাচ্ছি একটা পিআর সিস্টেমে,
এবং আইন প্রণয়নগুলো এগুলো আবার আপার হাউসে আসবে। এই যে একটা নতুন ধারণা বাংলাদেশ, নিউ প্র্যাকটিস অফ দি ডেমোক্রেটিক নর্মস বা ইত্যাদি। তারপরে আমরা যেটা বলছি যে আমাদের দেশটাকে ক্ষতি করার জন্য প্রধান ক্ষতি হচ্ছে ইলেকশন। কেয়ারটেকার সিস্টেমটা কিন্তু আমরা প্র্যাকটিস করে আমরা কিন্তু লাভবান হয়েছি। আপনি দেখবেন 91-তে বিএনপি ইলেক্টেড হয়েছে, 96-তে আওয়ামী লীগ ইলেক্টেড হয়েছে, আবার 2021-এ বিএনপি ইলেক্টেড হয়েছে, আবার 2008-এ এসে আওয়ামী লীগ ইলেক্টেড। এই যে এতে করে যে কোর রাজনীতির মধ্যে গুণগত পরিবর্তনটা আসলে কি আসবে? মানে আমার এই রাজনীতিবিদই তো যিনি আসলে টাকা দিয়ে ভোট কিনেন, যিনি আসলে কালো টাকা ব্যবহার করেন নির্বাচনে, যিনি আসলে আসন বিক্রি করেন, এই জায়গাগুলিতে আসলে কোর পরিবর্তন কি আসবে? মানে আমার তো আর নিশ্চয়ই ইউরোপ থেকে কোনো রাজনীতিবিদ চলে আসবে আপনি না। ঠিকই বলেছেন। এটার জন্য যেটা আমরা দেখছি যে আমাদের একটা সামগ্রিক পরিবর্তনের দরকার। দেখেন আমাদের মিডিয়া কিন্তু এখন অনেক ভাইব্রেন্ট, ঠিক আছে? আমি আপনাকে এই প্রশ্ন করতে পারছি। হ্যাঁ, মিডিয়া অনেক ভাইব্রেন্ট। সোশ্যাল মিডিয়া একটা নিউ ইনভেনশন। মানে আমরা ধরেন আমার আর আপনার জেনারেশনে তো আমরা সোশ্যাল মিডিয়া অত দেখি নাই। ধরেন আমরা এরশাদ পিরিয়ড একসাথে কাটিয়েছি না? এরশাদ পিরিয়ডটা মনে আছে আপনার? ধরেন রেস্টুরেন্টে পর্যন্ত রাজনৈতিক আলাপ করা যেত না, লেখা থাকতো এখানে রাজনৈতিক আলাপ নিষেধ। এখন তো আপনি কোথায় বসে, আপনি ওই আমেরিকায় বসেও বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলতে পারছেন, রাজনীতি চালাতে পারেন, চালাতে পারছেন এখানে, ওখান থেকে বসে নানা ধরনের ডিরেকশন দিতে পারছেন। সো এই জিনিসগুলোর যদি একটা চেকস অ্যান্ড ব্যালেন্স থাকে, এটার অপব্যবহার আছে, সোশ্যাল মিডিয়ার হিউজ অপব্যবহার আছে, সেই প্রসঙ্গে আমরা আসবো। কিন্তু শেখ হাসিনার পতনের পেছনে সোশ্যাল মিডিয়ার একটা অসাধারণ ভূমিকা আমরা আছে। সেই প্রসঙ্গে আসবো, আপনি আগে আমার এটার উত্তর আমি এটা আপনাকে বলছি যে এগুলো প্রত্যেকটা কম্পোনেন্ট কাজ করবে। সোশ্যাল মিডিয়া আপনার এখন পাহারা দিচ্ছে আপনাকে। আওয়ামী লীগ আমলেও আপনি দেখবেন সোশ্যাল মিডিয়ার এত ইম্প্যাক্ট ছিল, আপনি দেখবেন 2-3টে মন্ত্রীকে পর্যন্ত মানে এই পাহারা দিয়ে কি আসলে দুর্নীতি কমানো যাবে? পাহারা তো এই 1 বছরে আমরা আমাদের যারা বিভিন্ন ছাত্র, যারা তরুণ, যারা অভ্যুত্থানের সাথে সংশ্লিষ্ট ছিলেন, যারা মন্ত্রী পরিষদে গেলেন, অ্যাডভাইজার হিসেবে গেলেন, তাদের বিরুদ্ধে নানা রকম দুর্নীতির কথা আমরা শুনছি। তো সোশ্যাল মিডিয়াতে আমরা এরকম নানা আলোচনা হচ্ছে, তাতে কি দুর্নীতি বন্ধ হয়ে গেছে? বন্ধ হচ্ছে কিনা বা কমছে কিনা এটার তো ডাটা বের করতে হবে। কিন্তু আমি আপনাকে যেটা বলছি, এই যে আপনি তাকে প্রশ্ন করতে পারছেন, ধরতে পারছেন, আপনি এখনকার কথা তো আসছেই। ধরেন ওই যে উপদেশটাকে বলা হচ্ছে, উনি যে বললেন উনি ওই যে কি নীলা মার্কেটে গেলেন বা আপনার ওয়েস্টিনে গেলেন, এই কথাটা তাকে জবাবদিহি করতে হচ্ছে কেন? আসিফ মাহমুদের বাবার নামে একটা বের হয়েছিল না, যে ওই যে কন্ট্রাক্টরের লাইসেন্স নিয়েছেন এবং এটা জানার পরে উনি তার বাবার লাইসেন্স বাতিল করেছেন, ঠিক আছে? তাহলে আপনি তার দুর্নীতির জায়গায় ধরতেও পারছেন এবং কিছু রিমেডি আমরা পাচ্ছিও। আপনি আওয়ামী লীগের আমলের কথা ধরেন, ওই যে ছাগলকাণ্ড মতিউরের, ওই যে আপনার এই বেনজিরের সেই বাগান বাড়ির ছবি পত্রিকায় বিভিন্নভাবে চলে আসছে না? আসার পরে কি হয়েছে? আসার পরে তো শেখ হাসিনা যখন বলছে আমার পিয়নেরও 400 কোটি টাকা আছে, তো পিয়নকে তো সে বলছে আমাকে বের করে দিতে হয়েছে না। আমি আপনাকে বলতে চাচ্ছি যে এই অ্যাকাউন্টেবিলিটিটা শুধু যে সরকারের একটা অ্যাকাউন্টেবিলিটি তৈরি করতে হবে, দুদক টুদক এগুলো তো আমাদেরকে স্ট্রেংথেন করতে হবে। এবং এই যে এখন আপনি যে প্রশ্নটা তুলছেন যে উপদেষ্টার দুইটা উপদেষ্টারই তো আমরা দেখলাম পিএস এর চাকরি চলে গেছে এবং তাদেরকে দুদক এক ধরনের জিজ্ঞাসাবাদের মধ্যে আনছে, তাদের বাইরের ট্রাভেল ব্যান দিয়েছে। এগুলো প্রত্যেকটা অর্গান যদি প্রপারলি কাজ করে এবং আমাদের কোর্ট যদি স্বাধীনভাবে কাজ করে, রাতারাতি তো আমরা কিছু করতে পারবো না, গ্র্যাজুয়ালি। এবং আপনি দেখেন বিএনপি এর মধ্যে 6,000-এর উপরে তার কর্মীকে বহিষ্কার করেছে। 7,000 প্লাস। কেন করেছে? নিজ থেকে একটাও করেছে না, কোনো না কোনোভাবে মিডিয়ায় যখন রিপোর্ট এসেছে তখনই করেছে। আচ্ছা, এখানে আমি একটু আপনার কাছে জানতে চাই যে এই যে আপনারা বলছেন যে আমরা একটা প্রাতিষ্ঠানিক পরিবর্তন আনতে পারবো জুলাই সনদের মাধ্যমে, জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে। ওভারঅল মনে করছি যে কিছুটা ইমপ্রুভ করবে। কিন্তু আমার এই আন্দোলন তো হয়েছিল বৈষম্য বিরোধী হিসেবে, তাই না? বৈষম্য কমাতে চাই। সেখানে সাধারণ মানুষের কথা কোথায় আছে, শ্রমিকের কথা কোথায় আছে, কৃষকের কথা কোথায় আছে, মানে কৃষি নীতির বিষয়ে কোথায় কথা হচ্ছে, মানে নারী নিয়ে কথা কোথায় আছে জুলাই সনদে? আপনি যদি আমাকে এইভাবে প্রত্যেকটা বিষয়ে ধরে বলেন তাহলে আমি বলবো যে না, আমরা ওইভাবে সিগনিফিকেন্ট কিছু বলার মতো আমরা ম্যাচিউর পাইনি। কেন পাইনি আমি আপনাকে বলি। আমরা তো সরকারের সমালোচনা করছি, ঠিক আছে। প্রথমত হচ্ছে এটা একটা বিচ্ছিন্ন বিক্ষিপ্ত সরকার। আমার সাংবাদিকতা মানে গণমাধ্যম কমিশনের যে আপনাকে বলি, প্রথম হচ্ছে যে এই সরকারটা কোনো একটা দলীয় সরকার না। এর একজন আরেকজনের বিচ্ছিন্ন বিক্ষিপ্ত থেকে হঠাৎ করে এনে আমরা এদেরকে
সরকারের দায়িত্ব দিয়েছে। দায়িত্ব দেওয়ার পরে সরকার এটা আপনি আমরা যেটা বুঝি না, যেন আপনাকে যদি আজকে অফিসে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়, আপনার তো একটা জব ডিসক্রিপশন থাকে, তাই না? আপনার এটা আপনি রিপোর্টিং অথরিটি কার কাছে, কিভাবে করবেন, অফিস কয়টা থাকে। এই সরকারের যে ভুলটা হয়েছে, সে কতদিনের সরকার, তার টেনিওর কত, তার টিওআর কি, টার্মস অফ রেফারেন্স কি, তার কি কি কাজ করবে, এগুলো নিয়ে কোনো আলাপ আলোচনা হয় নাই। প্রথমেই তাকে দেখতে হয়েছে যে তার কোনো হেড নাই, সচিব নাই, মন্ত্রী নাই, এমপি নাই, টিএনও নাই, ডিসি নাই, এসপি নাই, নাই নাই নাই। এখন তাকে এই জিনিসগুলো সে কোত্থেকে আনবে? সে তো হঠাৎ করে ডিসি নিয়োগ দিতে পারবে না। সে যখন নিজ থেকে একজনকে ডিসি বানিয়েছে, পরের দিনই দেখা গেলো যে তার সাথে ছবি উঠছে, সে ছাত্রলীগের ছেলেদের সাথে আড্ডা মারছে, গল্প করছে, বা তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে। সরকার এই অ্যাডমিনিস্ট্রেটিভ সেট আপ করতেই সরকারকে একটা টানাপোড়েনের মধ্যে থাকতে হয়েছে। এরপরে প্রায় 150 আন্দোলন তাকে ফেস করতে হয়েছে। এরপরে হচ্ছে তার ইন্টারনাল নানা রকমের, যাদের চাকরি চলে গেছে তারা এসে বলছে আমাদের চাকরি দেন, যারা নানাভাবে বঞ্চিত হয়েছে তারা এসে বলছে আমাদের প্রমোশন দেন। এই টোটাল কাজগুলো করতে গিয়ে সরকার জনমানুষের দিকে দৃষ্টি দিতে পারে নাই। এটাকে আপনি উইকনেসও বলতে পারেন, এটাকে আপনি লিমিটেশনসও বলতে পারেন, বাস্তবতাও বলতে পারেন, আবার এটাও বলতে পারেন যে আপনি তো এরকম একটা রাষ্ট্রের দায়িত্ব নিয়েছেন, তাহলে আপনাকে তো এটা বললে তো হবে না। এক্স্যাক্টলি, তাই না? মানে এই চাপ আমি জেনে শুনেই তো বৃষ্টি পান করেছি। আপনি যদি বলেন যে বর্ষাকাল আসিয়াছে এই জন্য পানি উঠিয়াছে, আপনার বর্ষাকাল তো আসবে, এটা তো আপনি রোধ করতে পারবেন না। আপনাকে তো আগে থেকেই ভাবতে হবে বর্ষাকাল। আপনাকে তো 30টা কাজ ভাগ করতে হবে, আমার ডিসি এসপি নিয়োগ, এটার কাউন্টার কি হবে, এভাবে তো আপনাকে রাষ্ট্রটা চালাতে হবে। এই সরকারের এই জায়গায় চরমভাবে আমি মনে করি তারা ফেল করেছে, এবং যার কারণে ওই যে আপনি প্রথম প্রশ্নটা দিয়ে শুরু করেছেন না, মানুষের মনে কিন্তু ওই অপ্রাপ্তির কষ্টটা রয়ে গেছে। মানুষ ধৈর্য ধরছে, মানুষ অপেক্ষা করছে। আপনাকে আমি বলি, যদি আমাদের এই সংকটগুলো না থাকতো তাহলে মানুষ রাস্তায় নামতো হয়তো বা। তো মানুষ চিন্তা করতে চাচ্ছে দেখি একটু সময় দিই, দেখি নির্বাচনটা হয় দেখি কিনা, নির্বাচনটা হয় কিনা। আদতেই হয় কারণ কিনা। মানুষ মানুষ সহনশীল জাতি আসলে। আরো একটা ঝামেলা আছে, আপনি দেখেন ক্ষমতায় যারা আছে, মানুষ কিন্তু তাকে ক্ষমতায় দেখছে না। ক্ষমতায় আছে ইউনূস সরকার, মানুষ দেখছে ক্ষমতায় আছে বিএনপি বা জামাত। কেন? ক্ষমতাটাকে মানুষ দেখে কোন চোখ দিয়ে? সে যখন বাজারে যায়, সে দেখে বাজারে কোন লোকটার কর্তৃত্ব। সে যখন বাস ঘাটে যায়, সে যখন লঞ্চ ঘাটে যায়, সে যখন গরুর বাজারে যায়, সে যখন ওই যে টেন্ডারের জায়গায় দেখে, হ্যাঁ, সে যখন থানায় যায়, সে দেখে আরে এখানে তো কর্তৃত্ব বিএনপির লোকদের, কোথাও কোথাও জামাতের লোকদের, কোথাও কোথাও এনসিপির লোকদের। এখন সরকার কে আসলে? রাজনীতিতে এখন কর্তৃত্ব কার? সে কার কাছে কার বিরুদ্ধে কথা বলবে, তাই না? ফলে দেখবেন একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলছে। এইটার কারণেই কিন্তু আপনি যেটা বলছেন যে মানুষ, আমরা আসলে এই প্রপার একটা জায়গায় যে আমি এসে আমার কথাটা বলবো, রেমেডি পাবো, এই জায়গাটায় এই গ্যাপটা হচ্ছে। মানুষ সেটা সময় নিচ্ছে। আবার সময় নিচ্ছে, রাইট। আমার সেই প্রশ্ন আসে, রাজনীতিতে কর্তৃত্ব কার এখন? রাজনীতিতে কর্তৃত্বের আপনি যদি বুঝে থাকেন, মানে এই যে ধরেন যে আমরা কোনো কিছুতেই মতৈক্য হতে পারছি না, জুলাই সনদের মতো একটা বিষয়ে মতৈক্য হতে পারছি না, গণভোট হবে, নির্বাচনের সময় হবে নাকি আগে হবে না পরে হবে, এই পুরো নাটাইটা কার হাতে ধরা? না, নাটাইটা মানে আপনি যদি রাষ্ট্রের ক্ষমতা বলেন তাহলে তো ডক্টর ইউনূসের হাতে মূল নাটাই, কিন্তু উনি নাটাইটা সঠিকভাবে ধরছেন না। উনি এক ধরনের, ওনাকে আমি এই কথাটা বলেছিলাম যে ম্যাকিয়াভেলির একটা বিখ্যাত উক্তি আছে, সেটা হচ্ছে তুমি রাষ্ট্র শাসন করবা দুটো জিনিস নিয়ে, একটা হচ্ছে ভালোবাসা আর হচ্ছে কঠোরতা, হ্যাঁ, বা ভয়। তো বলছে তুমি যদি দুইটার সংমিশ্রণ লাগবে, দুইটা দিয়ে রাষ্ট্র শাসন করতে হবে। তো বলছে তুমি যদি ভালোবাসা দিতে না পারো তাহলে অন্তত ভয়টা দিও, তাহলেও কিছু শাসন করতে পারবা। কিন্তু তুমি যদি শুধু ভালোবাসা দিয়ে রাষ্ট্র শাসন করতে চাও তাহলে কখনো পারবা না। তো প্রফেসর ইউনূস এই ভুল পথটা নিয়েছেন। উনি অর্থনীতিবিদ, উনি হয়তো মনে করেছিলেন যে অর্থনৈতিকভাবে উনি রাষ্ট্রের সমস্যার সমাধান করবেন, কিন্তু অ্যাবসলিউটলি প্রধান উপদেষ্টার পদটা একটা পলিটিক্যাল পদ, এটা দেশের শীর্ষ পর্যায়ের রাজনৈতিক পদ। সুতরাং এই জায়গায় ওনার ত্রুটি বা ভুল যেটা, সেটা হচ্ছে যে উনি এই ভালোবাসা এবং কঠোরতার সংমিশ্রণে রাষ্ট্রটা চালান নাই, বা চালানোর পথ ধরেন নাই। আপনি দেখেন উনি একটা উপদেষ্টার, একটা 2 বছর ধরে চললে আপনাকে এটা
মানে মূল্যায়ন করতে হয় না, 2টা লোককে বদলান, 2টা লোককে নতুন নেন, 2টা লোককে বাদ দেন, এটা তো একটা মানুষের। উনি কোনো রিভিউ করেছেন? উনি কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছেন? না, নেন নাই। এবং মানুষ ঘেরাও করার পরে ব্যবস্থা নিয়েছেন, নিজ থেকে নেন নাই। আপনি দেখবেন ছাত্ররা যখন ওই যে প্রশ্ন একদিন পরীক্ষা মানে বন্ধ করার ঘোষণা দিলেন না রাত 3টা বাজে, সেদিন ছাত্ররা যখন ঘেরাও করলো, উনি তারপরে শিক্ষা সচিবকে সেখান থেকে সরালেন। এবং এরপরে শিক্ষা সচিবের অনেক অভিযোগ শোনা যাচ্ছে ওনার বিরুদ্ধে, এই অভিযোগগুলো এতদিন সরান নাই কেন? ডক্টর ইউনূস খুব নরম হাতে আসলে শাসন করার চেষ্টা করছেন। তো আমরা দেখলাম যে জনাব নাহিদ ইসলাম সেই তিনি এক টেলিভিশন সাক্ষাৎকারে বলেছেন যে এই মুহূর্তে যে ছাত্ররা অভ্যুত্থানের সাথে ছিল তাদেরকে নানাভাবে এক্সপ্লয়েট করা হয়েছে, তাদেরকে নানাভাবে ব্যবহার করেছেন রাজনীতিবিদরা। একজন রাজনীতিবিদ হিসেবে আপনার কাছে জানতে চাই, কি ব্যবহার করেছেন আপনারা সেই ছাত্রদেরকে? হ্যাঁ, আসলে তো স্পেসিফিক না বললে তো এটা বোঝা মুশকিল। আমি যেটা দেখলাম, নাহিদ ইসলাম বলেছেন যে অনেক উপদেষ্টাদেরকে ওনারা বিশ্বাস করেছিলেন, তাদের উপর নির্ভর করেছিলেন, তারা অনেকে তাদের বিশ্বাস ভঙ্গ করেছেন। বাট কি প্রসঙ্গে এটা উনি বিস্তারিত বলেন নাই। উনি রাজনীতিবিদদের কথাও বলেছেন। তারপরে যেটা হচ্ছে সেটা হলো যে রাজনীতিবিদদের যদি আমি ধরি, যে নাহিদ ইসলামরা যখন আন্দোলন করছিলেন, তখন তাদের পার্টিকুলারলি কিছু রাজনৈতিক দল বা নেতৃবৃন্দের সাথে তাদের কার্যক্রম হয়েছে, যোগাযোগ হয়েছে নানা বিষয়। কারণ প্রথম যে বিষয়টা সবসময় সামনে আসে সেটা হচ্ছে নাহিদদের পক্ষ থেকে যেটা বলা হচ্ছিল যে ওনারা বলছিলেন যে ওনারা একটা জাতীয় সরকার করতে চেয়েছিলেন। হ্যাঁ, বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দলের এখানে সমর্থন ছিল না। এখন যে প্রশ্ন আসে যে তোমরা আন্দোলন করে তোমরাই ক্ষমতায় গেলা কেন? প্রশ্ন হচ্ছে যে তারা কেন ক্ষমতায় গেল? তাদেরকে ক্ষমতায় যাওয়ার জন্য উদ্বুদ্ধ করেছে কে? তারা কি নিজ থেকে করেছে, না তাদেরকে কেউ না কেউ বলেছে? ঠিক আছে, তো আচ্ছা ঠিক আছে, যদি তাদেরকে বলে তাহলে তো তারাও যদি এটাকে যদি উনি মিন করেন যে আমাদেরকে এদিকে ঠেলে দিয়েছে, তাহলে তো বলা উচিত যে আমাদেরকে ক্ষমতায় বসতে বলাটাই এটা আমাদের জন্য ক্ষতি হয়েছে। তাহলে এটা বলতে হবে কারা বলেছে সেটা, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ক্ষমতায় তাদেরকে ঠেলে দিয়ে জাতীয় সরকারও করলাম না, বিপ্লবী সরকারও গঠন করলাম না, একটা কনস্টিটিউশনাল ফর্মের মধ্যে আমরা গেলাম, গিয়ে আবার বলা হচ্ছে আপনারা কনস্টিটিউশনাল ফর্মে আসলেন কেন? এখানে কিন্তু প্রধান বিতর্কটা যেটা, যে একটা গণ অভ্যুত্থানের পরে গিয়ে আমরা আবার কনস্টিটিউশনের কাছে গেলাম। গণ অভ্যুত্থান কিন্তু আনকনস্টিটিউশনাল একটা প্রসেস। সেখান থেকে আমরা যখন কনস্টিটিউশনে টার্ন করি, তখন আমরা কিন্তু অ্যাবসলিউটলি কনস্টিটিউশনের কাছে যেতে পারছি কিনা। তাহলে এখানে এই বিতর্কটার প্রধান কিন্তু রাজনৈতিক দলগুলো তুলেছে। যেমন আপনি দেখবেন যে রাষ্ট্রপতির ব্যাপারে কথা উঠেছিল, সেখানেও কিন্তু রাজনৈতিক মতপার্থক্য হয়েছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কি হবে না, তাদের ব্যাপারে কি স্ট্যাটাস হবে, সেখানেও এক ধরনের মতপার্থক্য আছে। তারপরে আপনার এখন আমরা দেখতে পাচ্ছি যে ইলেকশন রিফর্ম, বিচার, তারপরে আরও নানা ইলেকশন প্রসিডিউরটা কি হবে, এটা কি পিআরএ হবে না ফার্স্ট পাস দিয়ে পোস্টে হবে, এগুলো নিয়ে নানা ধরনের হচ্ছে। তো যদি নাহিদ ইসলাম এগুলোকে মিন করে থাকেন তাহলে সুবিধা হবে যে আসলে কার দায় কতটুকু এটা বলা যাবে। কিন্তু উনি যেহেতু ক্লিয়ারলি বলেন নাই, যদিও উনি বলেছেন যে উনি হয়তো বলবেন ভবিষ্যতে, এই কথাগুলো আসা দরকার। আচ্ছা, সেক্ষেত্রে আমরা দেখলাম যে বেশ 2-1 দিনের মধ্যে বেশ গুরুত্বপূর্ণ কিছু ঘটনা ঘটলো বাংলাদেশের রাজনীতির অঙ্গনে। এক হচ্ছে নাহিদ ইসলাম এই বিষয়ে কথা বললেন, আমরা দেখলাম তারেক রহমান কথা বললেন গণমাধ্যমের সাথে। এই প্রথম একটা লম্বা সময় পরে তারেক রহমান বিবিসির সাথে কথা বলেছেন, এবং বিএনপি গণভোটে রাজি হয়েছে। বেশ সিগনিফিক্যান্ট সবগুলো ঘটনা। আপনার কাছে কি মনে হচ্ছে, এখানে কি কোথাও কোনো যোগসূত্র খুঁজে পাচ্ছেন, কোনো অঙ্ক মিলছে কি কোথাও? হ্যাঁ, আপনি বলছেন যে কিছু ঘটনা ঘটেছে, আরও কিছু ঘটনা ঘটবে সামনে। ঠিক আছে, ঘটবে। যেমন ধরেন কিছু কিছু ডাইমেনশন আমরা দেখেছি চেঞ্জ হতে। যেমন আগে আমরা দেখতাম যে বিএনপি খুবই অনড় ছিল। আমরা যে রিফর্মগুলো নিয়ে আলোচনা করতাম, বিএনপি দেখা যাচ্ছে যে এত অনড়, মানে অ্যাজ ইফ মনে হচ্ছে বিএনপি ক্ষমতায় আসবে, সুতরাং ওনারা ওনাদের ক্ষমতার যাতে ক্ষতি না হয় সেই হিসাব নিকাশ করে ওনারা আগান। ডাকসু নির্বাচনের পরে আমরা দেখছি যে বিএনপির কিছুটা নমনীয়তা তৈরি হয়েছে। ডাকসু নির্বাচনে আপনি তো দেখেছেন যে দুটো ইকুয়েশন এখানে, মানে ধরেন একটা কথা ছিল যে যেহেতু বৈষম্য বিরোধী আন্দোলনটা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উত্থান হয়েছে, তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে বৈষম্য বিরোধী দের যেই প্ল্যাটফর্ম, অর্থাৎ আমরা যদি বলি যে এনসিপির যে ছাত্র সংগঠন, তাদের একটা প্রভাব থাকবে, বা এর আগে কোটা সংস্কার আন্দোলনে যারা ছিল তাদের একটা প্রভাব থাকবে,
বা ছাত্র সংগঠন হিসেবে ছাত্র দল অনেক বড় সংগঠন, তাদের একটা প্রভাব থাকবে, তারা যেহেতু রাষ্ট্রের মানে ক্ষমতায় আছে, ভাবটা অনেকটা এরকম। কিন্তু পুরো হিসাব নিকাশ দেখা গেলো যে পাল্টে গেল। এই ডাকসু নির্বাচনের পরে আমরা দেখছি একটা ট্রেন্ড তৈরি হয়েছে, এবং সেই ট্রেন্ড থেকে দেখা যাচ্ছে যে বিএনপি কিছুটা সফট। এইটার সাথে আমি একটা যোগসূত্র দেখি যে ওই যে আপনার যেটা বলেছেন যে গণভোটের কথা বিএনপি মেনে নিল কেন, কারণ এখানে দেখা যাচ্ছে যে বিএনপি যখন গণভোটে যেতে চাচ্ছিল না, তখন অন্যান্য রাজনৈতিক দল আমরা সহ সবার কিন্তু একটা জায়গায় আমরা চলে গেছি, একটা লাইন আপ হয়ে গেছে যে আমরা বলছি যে না, অবশ্যই এই জুলাই সনদের একটা অ্যাসুরেন্স লাগবে যে এটা বাস্তবায়ন করা হবে এবং বাস্তবায়নের একটা সাংবিধানিক বৈধতা লাগবে। সেই জন্যই কিন্তু বিএনপি পরে কিছুটা ছাড় দিয়ে হলে বিএনপি রাজি হয়েছে যে তারা একটা গণভোটের মধ্যে আসবে। এই মুহূর্তে বিএনপি কোথায় দাঁড়ানো বলে আপনার কাছে মনে হচ্ছে, মানে কোন পথে না, হাঁটছে? বিএনপি তো যে পথে বিএনপি এসেছে এই পথ থেকে তো বিএনপি সরতে পারবে না। বিএনপি নির্বাচনের জন্য সারাক্ষণই কিন্তু নির্বাচনকে প্রাধান্য দিয়েছে, ঠিক আছে? এখন কিন্তু নির্বাচন চলে আসছে, বিএনপি প্রথমে বলছে স্পষ্ট রোডম্যাপ চাই, তখন ইউনূস সাহেব রোডম্যাপ দিলেন, তখন তারা বললো যে না, সুনির্দিষ্ট ডেট চাই বা তারিখ চাই। এখন এসেছে ফেব্রুয়ারি, তো এখন এটা পরিষ্কার যে নির্বাচন কাছাকাছি আসছে। বিএনপি এখন বলছে ইলেকশনের ব্যাপারে নানা ধরনের ষড়যন্ত্র হচ্ছে, ইত্যাদি হচ্ছে। যাই হোক, আপনি দেখেন ইলেকশনে আমরা দেখতে পাচ্ছি যে বিএনপিরও এটা বক্তব্য বা অন্যান্যদেরও বক্তব্য যে জামাত তার প্রিপারেশন অনেক ভালো, ঠিক আছে? জামাত কিন্তু একদিকে পিআরের আন্দোলন করছে, আরেকদিকে কিন্তু সে ফার্স্ট পাস দি পোস্ট ফরম্যাটে সে কিন্তু ইলেকশনের প্রস্তুতি কমপ্লিট করেছে। সব আসনে নিজেদের 298 না 96 আসনে সে প্রার্থী দিয়ে দিয়েছে, পোস্টার লাগাচ্ছে, নির্বাচনী সভা করছে, আবার একটা জোটেরও প্ল্যান করছে, মানে সে অনেক এগিয়ে আছে। বিএনপি ইলেকশন করছে, কিন্তু বিএনপি এখনো তার প্রার্থী ফিক্স করে নাই এবং ওই অর্থে এখনো তার মানে প্রচারণা সে শুরু করে নাই। কিন্তু বিএনপির হয়তো অনেক বড় সংগঠন, তার প্রার্থী অনেক আছে, সেটা নিজেরাই হয়তো করছে। যাই হোক, এখন প্রশ্ন হচ্ছে যে এই যে আপনি নির্বাচনের কথা বললেন, এই নির্বাচনের কথা বলতে গিয়ে পাবলিকের কাছে বিএনপি পোর্ট্রেটেড হয়েছে এভাবে যে বিএনপি সংস্কার চায় না। অথচ দেখেন বিএনপি একমাত্র দল যারা তাদের জোট টোট মিলে তারা কিন্তু 31 দফা একটা সুনির্দিষ্ট সংস্কার প্রস্তাব দিয়েছে, কিন্তু তার মানে যে কার্যক্রমটা সে পরিচালনা করেছে, যে কাজটা সে করেছে, তাকে মনে হচ্ছে সে সংস্কার বিরোধী দল, সে নির্বাচন আগে চায়, সংস্কার কম চায়। পাবলিক পারসেপশন, পলিটিক্সে কিন্তু পাবলিক পারসেপশন খুবই গুরুত্বপূর্ণ। নাম্বার 2 হচ্ছে পিপলের কাছে মনে হচ্ছে যে বিএনপি সরকারি দল। ওই যে আপনাকে বললাম ইজারা এটা সেটা অবস্থান, মানুষ মনে করছে আর বিএনপি তো ক্ষমতাসীন দল, কারণ একটা থানায় তদবির করতে গেলেও বিএনপির লোকদের প্রভাব থাকতেছে। আপনি দেখবেন ওই যে একেবারে উপদেষ্টা মাহফুজ বলেছে না যে আমরা বিএনপি জামাতের লোকদেরকে নিয়োগ দিতে বাধ্য হয়েছি, ভিসি হয় জামাতের, নাইলে প্রভিসি বিএনপির, বলেছে তো ওই কথাগুলো। এগুলো দেখুন পরিষ্কার। একটা জিনিস ফারানা খেয়াল করবেন, বাংলাদেশের হিস্ট্রিতে ইলেকশন যখন নিরপেক্ষ হয়, প্রত্যেক ইলেকশনে কিন্তু নিরপেক্ষ এবং মানুষ যদি ভোট দিতে পারে সে কিন্তু এক্সিস্ট যা করে পাওয়ারে, অর্থাৎ আমরা এটাকে কি বলি যে সে পজিশনের বিপক্ষে থাকে। তাহলে দেখেন বিএনপির একটা রেপুটেশন হয়েছে সে সংস্কার চায় না, সে নির্বাচন চায়। আবার নির্বাচন যদি খুব ফ্রি ফেয়ার ইলেকশন হয় তাহলে মানুষ থাকে অ্যান্টি এস্টাবলিশমেন্ট, এটা বিএনপির বিপক্ষে যাচ্ছে। এখন বিএনপি এই জিনিসগুলোকে নিয়ে, সংস্কার নিয়ে, আন্দোলন নিয়ে, মানে নির্বাচন নিয়ে এমন কিছু কাজ করেছে এবং সে সবসময় ব্লেম করেছে জামাতকে আর এনসিপিকে, এবং জামাতও আবার বিএনপিকে চ্যালেঞ্জ করেছে। ফলে জামাতের যে পজিশন ছিল, জামাত কিন্তু একটা শক্তিশালী বিরোধী দল আকারে বা অপোনেন্ট আকারে বিএনপির মুখোমুখি দাঁড়িয়ে গেছে। না, এখন তো তারা বলছে যে এই নির্বাচন নিরপেক্ষ হওয়া খুবই কষ্টকর, কারণ প্রশাসনের বিভিন্ন জায়গায় জামাতের লোকজন বসা আছে। তো এই জন্যই বলছি যে এই কথাগুলোও কিন্তু এক ধরনের নেগেটিভ হবে বিএনপির জন্য, কথা বুঝছেন? কারণ মানুষ মনে করে যে তারাই এতদিন নির্বাচন চাইলো, এখন তারা এই সমস্ত কথা বলছে, ঘটনা কি? এই জন্য আপনি যেটা বলছেন যে আরো ঘটনা ঘটবে কি, আপনি বলছেন কোন দিকে যাচ্ছে। দেখেন প্রথমে দেখে মনে হয়েছে যে ইলেকশনটা একতরফা হবে, বিএনপির কোনো কন্টেস্টই হবে না। ডাকসু ইলেকশনের পরে আমরা দেখছি যে মনে হচ্ছে একটা কন্টেস্টের দিকে যাচ্ছে, একটা জোট ফরম্যাট হচ্ছে। তখন ছিল ট্রায়াঙ্গেল একটা কম্পিটিশন, বিএনপি, এনসিপি, জামাতের নেতৃত্বে ইসলামিক জোট, বিএনপির নেতৃত্বে তার অ্যালায়েন্স,
আর আওয়ামী লীগ কি করবে এটা নিয়ে আলোচনা বেশি হয় নাই। এখন দেখা যাচ্ছে যে এটা ক্রমান্বয়ে এটা দ্বিদলীয় আবার একটা মানে মানে দুই পক্ষের একটা জায়গায় চলে যাচ্ছে, মানে জামাত একটা কম্পিটিশনের জায়গায় চলে যাচ্ছে। কম্পিটিশনের জায়গায় গিয়ে একে অপরকে ব্লেম করছে। জামাত বলছে যে বিএনপি আওয়ামী লীগের ভোট টানার চেষ্টা করছে, বিএনপি বলছে জামাত আওয়ামী লীগের ভোট টানার চেষ্টা করছে, মানে এখানে আবার আওয়ামী লীগ একটা ফ্যাক্টর আকারে আসছে। তাহলে এখানে এনসিপি কোথায়? এনসিপি কিছুটা পিছিয়ে পড়েছে এই পরিস্থিতিতে, কিছুটা না অনেকটা, মানে হয়েছে মানে অনেকটা বা কিছুটা, এটা খুব কাছাকাছি টার্ম। এই কারণ এনসিপির তো ওই ধরনের ইলেকট্রাল পজিশন ছিল না। এনসিপির হচ্ছে রাষ্ট্রীয় পজিশন গুরুত্ব ছিল, যেহেতু গণ অভ্যুত্থানের শক্তি আকারে তারা গুরুত্ব পেয়েছে। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি না তাহলে এখানে আওয়ামী লীগ, অনেকেই তো বলছেন যে বিএনপির কাঁধে চড়েই আবার আওয়ামী লীগ ফেরত আসছে। তো আপনার কাছে কি মনে হয় যে তাহলে জামাত যেহেতু শক্তিশালী হচ্ছে এবং সে একটা জোট করতে যাচ্ছে এবং বিএনপি হাতে ধরে জামাতকে শক্তিশালী করেছে, সেক্ষেত্রে নিজেকে শক্তিশালী করার জন্য কি সে আওয়ামী লীগকে ফেরত আনতে পারে বা আওয়ামী লীগের রাজনীতিতে আসার পথ সুগম করতে পারে? আওয়ামী লীগকে কেউ ফেরত আনবে না, আওয়ামী লীগকে সবাই ব্যবহার করবে। বিএনপি বা জামাত যেটা করবে, তারা আওয়ামী লীগকে ব্যবহার করবে, ফেরত আনতে পারবে না। এই কারণে যে যখনই ফেরত হওয়ার প্রশ্ন আসবে তখন কিন্তু আবার জামাত, বিএনপি, এনসিপি সবাই এক হয়ে যাবে। কেন হবে? এটা আওয়ামী লীগের অ্যাগ্রেসিভ পলিসির কারণে। কারণ আওয়ামী লীগ তো একটা ভয়ভীতির মধ্যে রেখেছে সবাইকে, যে আমি যদি আবার আসতে পারে দেখাই দেবো, আপা আসতেছে, আপা আসলে তোরা খাইটে নে, তোদেরকে দেখে নিব, এই ধরনের একটা ইয়ের মধ্যে রাখছে। তো ওরা মনে করবে যে আওয়ামী লীগকে আমরা ততটুকু স্পেস দিব যতটুকু আমাদের বিজয়ের জন্য দরকার। জামাতকে হারানোর জন্য আমার যতটুকু আওয়ামী লীগ দরকার, বিএনপি ততটুকু নেওয়ার চেষ্টা করবে। জামাত চেষ্টা করবে বিএনপিকে হারানোর জন্য আমার যতটুকু আওয়ামী লীগের সাপোর্ট দরকার ততটুকু। কিন্তু একটা জায়গায় আবার তারা ইউনাইটেড থাকবে, যে আওয়ামী লীগকে আবার একেবারে ড্রাইভিং সিট তারা দিতে তাহলে চায়। আওয়ামী লীগের তেমন একটা আশা দেখা যাচ্ছে না। কিন্তু সেক্ষেত্রে আপনার কাছে একটা জিনিস জানতে চাই যে এই মুহূর্তে হাতে আর মাত্র 4 মাস আছে। জি, এই 4 মাসের মধ্যে কি আপনার কাছে মনে হয় যে নির্বাচন কমিশনের যে প্রস্তুতির দরকার সেই প্রস্তুতি নির্বাচন কমিশন নিয়ে নিতে পারবে এবং নির্বাচনের জন্য আসলে প্রস্তুত বাংলাদেশ গভর্নমেন্ট, মানে ইন্টারিম? ইলেকশন কমিশন হয়তো কাঠামোগতভাবে প্রস্তুতি নেবে ইলেকশনের। বা নির্বাচন হচ্ছে কিনা মোদ্দা কথা। না, নির্বাচন তো হতে হবে, মানে ফেব্রুয়ারিতে ইলেকশন না হলে কিন্তু ভয়ানক পরিস্থিতি হবে। মানে ফেব্রুয়ারিতে ইলেকশন না হলে কয়েকটা সমস্যা হতে পারে। আপনাকে বলি, প্রথম কথা হচ্ছে যে ফেব্রুয়ারির পরে কিন্তু রমজান, এবং রমজানের পরেই কিন্তু মানে ওয়েদার যেটা থাকবে সেটা আর ইলেকশন উপযোগী থাকবে না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ডক্টর ইউনূসের আমরা এখন ওনার যে অ্যাটিটিউড দেখতে পাচ্ছি, সেটাতে আমরা দেখছি যে উনি এর ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন না হলে উনি হয়তো কুইটও করতে পারেন। নাম্বার 3 হচ্ছে যেহেতু সবাই ইলেকশনমুখী হয়ে গেছে, এই ইলেকশন পিছালে এটা অনেক দূর পিছিয়ে যাবে। এটা 1 মাস 2 মাসের পিছাবে না, এটা পিছালে আবার ডিসেম্বরের দিকে চলে যেতে পারে। এই জন্য আমি দেখি যে আপনি যদি আমাকে বলেন ফেব্রুয়ারিতে ইলেকশন হচ্ছে কিনা, আমি বলবো হ্যাঁ হচ্ছে, মানে আমি ধারণা করে বলছি। কিন্তু নির্বাচন সুষ্ঠু হবে কিনা, মানে ক্রেডিবল হবে কিনা, নিরপেক্ষ হবে কিনা, সেটা নিয়ে যথেষ্ট সন্দেহের অবকাশ আছে। এই জন্যই আছে। সেটা কি বিএনপির ওই ইসের সাথেই যে প্রশাসনে বিভিন্ন মানে দলীয় লোকের নিয়োগ দেয়া হচ্ছে এবং জামাত এই পয়েন্টে এগিয়ে যাচ্ছে, বিএনপি যেটা অভিযোগ করছে সেই একই অভিযোগ কি আপনার কাছেও, যে সেক্ষেত্রে আসলে নির্বাচন এটাকে আমি গুরুত্বপূর্ণ মনে করি সুষ্ঠু না। হওয়ার এটাতে আমি শঙ্কা আছে? এটাতে গুরুত্বপূর্ণ মনে করি না। প্রশাসনের কারণে ইলেকশন মানে কোনো না কোনো কারণে প্রশ্নবিদ্ধ হবে। এর চাইতে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে প্রশাসন মানে লোকাল প্রেশারের মধ্যে থাকবে। ধরেন যে পুলিশ যিনি দায়িত্বে থাকবেন, ওসি বা এসপি বা ডিসি যিনি দায়িত্বে থাকবেন, উনি দেখবেন যে নেক্সট গভর্নমেন্টে কারা আসতেছে। উনি যদি এটা স্পেকুলেট করতে পারেন তাহলে উনি পক্ষপাতিত্ব করে নিতে পারেন, নাম্বার 1। সেটা জামাতের লোক হলেও বিএনপির পক্ষে চলে যেতে পারেন, আবার বিএনপির লোকও যদি মনে করে যে জামাত ক্ষমতা চলে আসতেছে, সে জামাতের দিকে হেলে পড়তে পারে। এটা একটা ফেনোমেনন আমাদের অ্যাডমিনিস্ট্রেশনে আছে। নাম্বার 2 যেটা সংকট, মেনে নেওয়ার সংকট, এটা আমি খোলামেলা বলি আপনাকে, সেটা হচ্ছে বিএনপি যদি দেখে যে জামাত জিতে যেতে পারে, তখন কিন্তু বিএনপি অত সহজে ছাড় দিবে না। অর্থাৎ ইলেকশনটা এক ধরনের মানে সন্ত্রাস বা মারামারি হানাহানির দিকে চলে যেতে পারে। কিন্তু সেটার বার্তা তো এখনই পাওয়া যাচ্ছে, কারণ ডাকসু নির্বাচনের পরে তো দেখা যাচ্ছে যে জামাত এক ধরনের বার্গেনিং পয়েন্টে
চলে হ্যাঁ, এসছে, সেটাই আমি বলছি। এটা হচ্ছে সেখান থেকে যেমন কি শঙ্কা তৈরি হচ্ছে কি? হ্যাঁ, অবশ্যই। কারণ আপনি দেখবেন যে সংসদ নির্বাচনগুলোর ব্যাপারে বিএনপি কিন্তু নেগেটিভ। হ্যাঁ, জাহাঙ্গীরনগরেও ডাকসুতেও দেখুন ব্লেম করেছে যে ইলেকশন ফেয়ার হয় নাই বা এক ধরনের ম্যানিপুলেশন হয়েছে, এ ধরনের একটা কথা বিএনপি বলছে, ছাত্রদল বলার চেষ্টা করছে। সো এখানে আমরা দুইটা জিনিস দেখছি। একটা হচ্ছে জামাত তার শক্তিকে সুসংহত করার জন্য সে অ্যালায়েন্স আকারে, আরো বৃহত্তর অ্যালায়েন্স আকারে করে সে বিএনপিকে চ্যালেঞ্জে ফেলে দিচ্ছে। বিএনপির যদি কোনো কারণে মনে হয় যে সে হেরে যেতে পারে বা জামাত, তখন সে কিন্তু এক ধরনের মানে ভায়োলেন্স ড্রাইভেনের দিকে সে মুভ করতে পারে। এটা যখন মুখোমুখি হবে তখন কিন্তু আওয়ামী লীগ এই সুযোগটা কাজে লাগানোর চেষ্টা করবে। আওয়ামী লীগের লোকেরা দুই পক্ষে তো আছে, দুই পক্ষে তারা এক ধরনের গেম চেঞ্জিং এর ভূমিকা নিতে পারে। এখানে যেটা আমি দেখি সেটা হচ্ছে প্রশাসনের এই জায়গাটায় কোনো শক্ত ভূমিকা নেওয়ার অবস্থা আমরা দেখতে পাচ্ছি না। এই জন্য আমি বলছি ইলেকশন ফেব্রুয়ারিতে হওয়ার ব্যাপারে আপত্তি নাই বা আমি কোনো বাধা দেখি না। প্রধান বাধা হচ্ছে ইলেকশন প্রপারলি হইতে পারবে কিনা। ইলেকশন যদি কোনো কারণে বাধাগ্রস্ত হয় বা ইলেকশন যদি কোনো কারণে দেখা যাচ্ছে যে একটা ভয়ানক মানে ত্রাস, ভয়ানক জিঘাংসার দিকে চলে গেছে, তখন কিন্তু দেশ আরেকটা মানে অস্থিরতার দিকে অস্থিরতার দিকে। আমরা এখন যেটা দেখছি যে ধর্মীয় রাজনীতির একটা উত্থান, ডানপন্থার উত্থানের ঝুঁকি দেখছেন অনেকেই, এবং অনেকেই বলছেন যে জামাত যদি ক্ষমতায় যায় তাহলে শরিয়া আইনের মানে শরিয়া প্রশ্নে তাদের অবস্থান খুব পরিষ্কার। সো সেক্ষেত্রে অনেকেই বলছেন যে জামাত এখন একটা কৌশলী অবস্থান নিয়েছে এবং তারা একটা মধ্যপন্থার কৌশল নিচ্ছে। আপনার কাছে কি মনে হয়? হ্যাঁ, সেটা তো পরিষ্কার। জামাত একটা কৌশলী অবস্থান নিয়েছে। তারা নানাভাবে তাদের বয়ানকে কিছুটা মডারেট আকারে বয়ানটাকে প্লেস করছে। তারা বলছে শরিয়া আইন কায়েম করবে না, তারা বলছে তারা রাতারাতি সব কিছুতে হাত দিবে না, তারা বলছে নারী অধিকার সবাই ভোগ করবে। মানে তারা এতদিন যে বয়ানগুলো দিয়েছেন এটা কিছুটা চেঞ্জড। তারপরে আপনার ধরেন ডাকসুতে তারা কিছুটা দেখিয়েছেও যে তারা নানা ধরনের ইনক্লুসিভ ফর্মে তারা ইলেকশন করেছে। এটাকে অনেকে বলছে এটা কি ইলেকশনের কৌশল নাকি এটা তার নীতি পরিবর্তনের আভাস বা তার কর্মকৌশল পরিবর্তনের আভাস। তো সিম্পলি আমি মনে করি এটা একটা ইলেকশনের কৌশল। ইলেকশনে তো নানা কৌশল নেয় মানুষ, নিয়েছে না। বিএনপি তো জামাতের সাথে ঐক্য করেছে, তাই না? তারপরে বিএনপি এখন বলছে সে মানে জামাত ছাড়া আর সবাইকে সে নিতে পারবে জোটে। তো বিএনপি নিতে পারলে জামাত নিতে পারবে না কেন? হ্যাঁ, জামাতের একটাই সমস্যা যে তার একটা আদর্শিক পজিশন আছে। সে আদর্শিক পজিশন সে কম্প্রোমাইজ করবে কিনা। সে করেছে অতীতে বহু জামাত কিন্তু বিএনপির সাথে গিয়েছে, আওয়ামী লীগের সাথে আন্দোলন করেছে, নারী নেতৃত্ব মেনে নিয়েছে, নারী নেতৃত্বের অধীনে তারা মন্ত্রী হয়েছে, তাই না? সুতরাং অ্যাজ এ পলিটিক্যাল পার্টি জামাত কৌশলগত অবস্থান নিবে, একটা উদারতা দেখাবে এবং এটা নিয়ে সে ভালো করবেও। অতীতেও সে করেছে সেটা, এবং এবার তো আরো অগ্রসর হয়ে সে বলেছে সে প্রয়োজনে হিন্দু প্রার্থী দিবে দল থেকে। ঠিক আছে, কিন্তু হিন্দু শাখাও খুলেছে। জামাতের যেটা হবে সেটা হচ্ছে তার যখন সে এইদিকে টার্ন করবে, দেখেন জামাতকে এতদিন যেটা হতো, জামাত মেইন স্ট্রিমে কথা বলতে পারতো না, তাদের মিটিংগুলো প্রচারণা ব্যবহৃত না। এখন আপনি জামাতের মিটিংয়ে গেলে দেখবেন 100টা ক্যামেরা এসে উপস্থিত হয়েছে। জামাতের আমির যখন কোনো কথা বলছেন উনি কিন্তু বাংলাদেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা আকারে কথা বলছেন। যত বেশি জামাতের লোকেরা কথা বলছে তত আবার তার ইন্টারনাল প্রবলেমও তৈরি হচ্ছে। তার নানা ভুল বয়ান হাবিজাবি কথা নিয়ে কিন্তু প্রচুর সমালোচনা হচ্ছে এবং সে কিন্তু নিজেকে আবার কারেকশন করে নিচ্ছে। দেখবেন তার একটা লোগো নিয়ে একটা বিতর্ক হয়েছে, লোগো যখন এসেছে এখন লোগো আবার সরিয়ে ফেলেছে। তো এখন আগে জামাতের লোগো কি আসছে কি বলছে এগুলো কিন্তু মানুষ জানতো না, এখন জানছে। এবং জানার কারণে যেটা হচ্ছে জামাত নিজে বাধ্য হয়ে এক ধরনের উদার হয়ে যেতে হচ্ছে তাকে। জামাত যখন উদার হয়ে যাচ্ছে তখন দলের অভ্যন্তর থেকে আবার একটা প্রশ্ন উঠছে যে আমাদেরকে তো এতদিন এটা শেখানো হয় না, এতদিন তো বলা হয়েছে যে আমরা এই মৌলনীতির উপরে থাকবো। যেমন ধরেন জামাত পর্দার উপরে খুব গুরুত্ব দেয় পার্টির মধ্যে, মৌদুদিবাদের উপর। হ্যাঁ, দলের নেতাকর্মীদেরকে ইসলামের মৌলিক নীতিমালার ব্যাপারে সে খুব স্ট্রিক্ট এবং মৌলিক নীতিমালা লঙ্ঘন করলে তার সদস্যপদ বাতিল হয়, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। তো এখন আমরা দেখছি অনেক মৌলিক নীতিমালার ক্ষেত্রে তারা কিছুটা উদার। যেমন আপনি দেখবেন আরও কয়েকটা ইসলামিক দল আছে তারা কিন্তু অনেক স্ট্রিক্ট, তারা সেদিকে না। জামাত কিন্তু এখন দেখবেন আপনার ডিপ্লোমেট মানে ধরেন উইমেন ডিপ্লোমেট তাদের সাথেও কিন্তু সে বসে মিটিং করছে, কিন্তু নিজ দলের
নেত্রীদের সাথে বসে কিন্তু জামাত মিটিং করে না, তাদের কিন্তু এক ধরনের পর্দার বাইরে রাখা হয়, তারা এক পর্দার অন্তরালে থাকে, তারা এক পাশে থাকে, সেখান থেকে কথা বলেন। এবং এটা 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 হচ্ছে তার হিস্ট্রি, এটা হচ্ছে তার ঐতিহ্য। এখন জামাত অনেক ঐতিহ্য ভঙ্গ করছে, সে এখন ডিপ্লোমেটদের সাথে কথা বলার সময় তার দলের নেত্রীদেরকেও সে সাথে রাখছে। হ্যাঁ, এবং আপনি এটা কি দেখবেন একটা রাজনৈতিক দলের দ্বৈত নীতি না? না, একটা মানে কথা এটা কি উদার হওয়া নাকি এইটা এইটা দ্বৈত এটা নীতি আপনি অবলম্বন প্রশ্ন করা? তুলতে পারেন যে আপনার কৌশল, যেমন আপনি এটা তো বিএনপিও তো এরকম নেয়, মানে আওয়ামী লীগও তো নিয়েছে। আওয়ামী লীগ জামাতের সাথে একসাথে আন্দোলন করেছে না, সে জামাতকে একদিকে রাজাকার বলছে, আবার না, জামাতের সাথে আমি কাজ আমি করেছে। উদার হলাম বা আমি কৌশল নিলাম, কিন্তু আমি আমার বেসিক পরিবর্তন করে ফেলবো, আমার রুট পরিবর্তন করে ফেলবো, বা আমি যে স্ট্যান্ডের উপর দাঁড়ানো সেইটা পরিবর্তন করে ফেলবো। তো কৌশল তো নানা রকমের হতে পারে, কিন্তু এখন এটা কি কৌশল নাকি? এটা হচ্ছে এবং তাদের একজন দলের রাজনীতিবিদের এই কৌশলী হওয়া উচিত কি? কাল ওই দিন আমাকে একটা মজার কথা বলেছে একজনে, সেটা হচ্ছে, সে কথাটা আমার কাছে খুব মজার লেগেছে। সে বলেছে, একটা গল্প দিয়ে বলেছে, জামাতের নিজস্ব তো একটা ভোট ব্যাংক আছে, তার নিজস্ব দলীয় নেতা কর্মীদের সংখ্যা তো কম না। তো সে এখন চাচ্ছে যে ইন বিটুইন যারা যারা ফ্লোটিং ভোটার আছে তাদেরকে সে কিভাবে কাছে টানতে পারে। তো ফ্লোটিং ভোটারদের কারণে সে কিছুটা উদারতা দেখাচ্ছে, কিছুটা সে ইনক্লুসিভ ফর্মে গিয়েছে। যেমন সে বলছে আমি হিন্দু প্রার্থী দেব, ভেরি মানে ডাইনামিক ডিসিশন। কিন্তু ধরেন তার দলেরই নীতি আছে যে একজন কর্মী যদি ইসলামের মৌলিক নীতিমালা মেনে না চলে তাহলে তো সে সদস্য হতে পারে না পার্টি। একেবারেই, হ্যাঁ। তাহলে একজন হিন্দু যিনি প্রার্থী, উনি তো দলের মৌলিক নীতিমালা মেনে চলবেন না, তো চলতে বাধ্য না, তো উনি তো এই ধর্মেরই অনুসারী না, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে জামাত সবসময় বলে সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দেন, এবং সৎ ও যোগ্যতার পেছনে তার একটা গুরুত্বপূর্ণ জিনিসকে সে প্রায়োরিটি দেয়, সেটা হচ্ছে ইমান বা ইসলামের দৃষ্টিতে বিশ্বাস। তাহলে একজন অমুসলিম যাকে উনি প্রার্থী দিচ্ছেন সে তো ইসলামের মানে ওই যে তার দৃষ্টিতে সে তো তাওহীদ, রেসালাত, আখিরাত এগুলোর উপরই তার বিশ্বাস নাই। একটা আদর্শিক দলের সমস্যা হচ্ছে সে যে বাড়তি ভোটের জন্য সে যখন একটু লিবারেল হচ্ছে, তখন তার মৌলিক যারা তার ভোটার তারা চিন্তা করছে কি রে, তো আমার এতদিন আমি যার জন্য এটাকে সাপোর্ট দিয়েছি, যার জন্য এটাকে আমি অবলম্বন করেছি, সে তো এখান থেকে সরে যাচ্ছে। তো এটা এই সংকট হবে কিনা সেটা পরে দেখা যাবে। গুড কিন্তু এক্সাম্পল। এটা একটা কোশ্চেন আসবে আর কি, এটা একটা কোশ্চেন আসবে। আমি একবারে শেষের দিকে চলে এসেছি। আপনারা কি বিএনপির সাথে এলাই হচ্ছেন? না, election? এখন পর্যন্ত বিএনপির সাথে অ্যালাইনমেন্ট হওয়ার আমরা এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেই নাই, এটা নিয়ে আলোচনা আছে। কিন্তু আমরা চেষ্টা করছি প্রথমত একটা নিজেরাই একটা জোট তৈরি করতে পারি কিনা, যারা আমরা মনে করি বিএনপি জামাতের মতো মানে পুরনো রাজনৈতিক দলগুলোর পুরানো রাজনৈতিক বন্দোবস্তের বাইরে, এই যে আমরা জুলাই সনদে যেরকম একটা নতুন রাজনৈতিক প্রেক্ষাপটের কথা ভাবছি, এটাকে ধরে আমরা একটা নতুন অ্যালাইনমেন্ট তৈরি করতে পারি কিনা সেটা কারা আমরা থাকতে পারে প্রায়োরিটি সেখানে? দিচ্ছি। সেখানে ধরেন এনসিপি থাকতে পারে, গণ অধিকার পরিষদ থাকতে পারে, সেখানে গণসংহতি আন্দোলন থাকতে পারে, নাগরিক ঐক্য থাকতে পারে, রাষ্ট্র সংস্কার আন্দোলন থাকতে পারে, এই ধরনের দলগুলোকে, মানে যারা কিছুটা মধ্য ডান মধ্য বামের মাঝামাঝি কাছাকাছি আছে। আমাদের পার্শ্ববর্তী দেশগুলোর এক ধরনের আগ্রহ, অতি আগ্রহ থাকে, সেক্ষেত্রে এই মুহূর্তে ভারতের ভূমিকা কেমন দেখছেন? আওয়ামী লীগ যেহেতু এখান থেকে পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নিয়েছে এবং ভারত এখন পর্যন্ত হাসিনাকে আশ্রয় দিয়ে রেখেছে, তাহলে ভারতের নীতিটা পরিষ্কার যে বাংলাদেশ তার কাছে গুরুত্বপূর্ণ না, তার কাছে শেখ হাসিনা গুরুত্বপূর্ণ। ফলে ভারত এবার আমাদের ইলেকশনে হয়তো তার একটা ভূমিকা, প্রভাব, নেতিবাচক ইন্টারফেয়ারেন্সের একটা সম্ভাবনা থাকবে। কিন্তু পজিটিভ দিক যেটা, যে ভারতের এই ভূমিকাটার ব্যাপারে একটা বিরাট সংখ্যক সচেতন গোষ্ঠী আছে, সচেতন রাজনৈতিক দলগুলো আছে, তারা কিন্তু এই ব্যাপারে আবার যতই নিজেদের মধ্যে বিরোধ থাকুক এই ব্যাপারে তাদের মধ্যে আবার একটা একাত্মতা আমরা দেখতে পাচ্ছি। তারেক রহমান বিবিসির সাথে তার ইন্টারভিউতে বলেছেন যে 17 বছরে খুন গুমের জন্য আওয়ামী লীগকে জবাব দিতে হবে, এবং 71 সালে কোনো দল যদি তাদের বিতর্কিত ভূমিকা থাকে তাহলে তাদের জবাব তারাই দিবেন। আপনার কাছে এই কমেন্টটার বিষয়ে জানতে চাই যে না, আপনি কিভাবে দেখছেন? তারেক রহমান যেহেতু একটা দলের শীর্ষ নেতা, উনি নিশ্চয়ই অনেক হিসাব নিকাশ করে জবাব দিয়েছেন। কিন্তু আমার একটা সন্দেহ হয়, ধারণা হয়, বিএনপি যদি ক্ষমতায় আসে, আপনি দেখবেন জামাত আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ হওয়ার একটা উদ্যোগ নিতে পারে বিএনপি, যে 71-এর মানবতা বিরোধী অপরাধের জন্য জামাতের বিরুদ্ধে কিন্তু আওয়ামী লীগ একটা আইন করেছিল, খসড়া। আপনি যেহেতু রিপোর্টিং বা অনেক দিন থেকেই সমস্ত ইস্যুতে আছেন, আপনি দেখবেন যে আমাদের যে ট্রাইব্যুনালটা, যে বিতর্কিত ট্রাইব্যুনালটা দিয়ে বিচারটা হয়েছে, সেখানে একটা
জাজমেন্ট বা একটা কমেন্ট ছিল এরকম যে দল হিসেবে জামাতকে বিচার করার জন্য। তা আমাদের দেশের আইনে দলের বিচারের কোনো বিধান ছিল না। সেটা তারাই করে। তো দলের তখন তখন দেখবেন আইনমন্ত্রী আনিসুল হকের, আপনি ইউটিউবে গেলে না, আমার মনে আছে। হ্যাঁ, উনি বলেছেন যে আমরা একটা খসড়া আইন তৈরি করেছি। আমি খসড়া আইনটা পড়ার আমার সুযোগ হয়েছে। সেই খসড়া আইনে বলা হয়েছে যে এর বিচার কি হবে। একটা দল যদি প্রমাণিত হয় যে সে মানবতা বিরোধী অপরাধ করেছে, তার বিচার কি হবে। তো সেখানে বলা হয়েছে, বা ৭১-এর মানবতা বিরোধী অপরাধের, তো সেখানে বলা হয়েছে এই দলটাকে নিষিদ্ধ করা হবে, নাম্বার 1। নাম্বার 2 বলা হয়েছে এই দলের সাথে যারা ৭১ সালে সম্পৃক্ত ছিল সেই ব্যক্তিদেরকে যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত করা হবে। মানে ওরা সম্পৃক্ত ছিল, এটা জাস্ট একটা প্রমাণ পেলেই তারা অভিযুক্ত আকারে হয়ে যাবে। 3 নম্বর বলা হয়েছে এই দলের সাথে যারা সম্পৃক্ত থাকবে তারা কোনো রাজনৈতিক দলে যুক্ত হতে পারবেন না। যেহেতু তার দল নিষিদ্ধ, এখন ধরেন আওয়ামী লীগ যদি নিষিদ্ধ হয়ে যায়, আওয়ামী লীগের লোকেরা তো কেউ হচ্ছে বিএনপিতে, কেউ আওয়ামী লীগে, কেউ জামাতে যোগ দিতে পারে। ওই খসড়ায় ওই কথাটা বলা আছে। এখন যে আইন যেটা বলা হচ্ছে যে দলের বিচারও করা যাবে, বাট দলের বিচারের শাস্তি কি হবে সেটা আমি জানি না। এখন কি ওই আইনটাই, ওই খসড়া আইনটাই এখানে কার্যকর থাকবে, নাকি নতুন করে ওনারা আইন করবেন আবার। তো এখন আমার কেন মনে হচ্ছে জানেন, আপনি হয়তো এটা অনেক বড় কথা হবে আমার মুখ দিয়ে, আমার কেন মনে হচ্ছে যে বিএনপি জামাতের মধ্যে একটা বিরাট সংঘাত আশঙ্কা করছি আমি। এবং এই সংঘাতের আশঙ্কা, জামাতকে যখনই কারোর সাথে সংঘাত হয়, জামাতের সাথে যখনই কারো কম্পিটিশন হয়, সবাই কিন্তু গিয়ে জামাতকে চ্যালেঞ্জ করে তার ৭১-এর ভূমিকা নিয়ে, অন্য কোনো কিছু নিয়ে করে না। কিন্তু বিএনপির সাথে জামাতের এই ১৫ বছরের সুসম্পর্ক দেখেন, যখনই তার সাথে এবারে জামাতের সাথে বিতর্ক বিসংবাদ তৈরি হলো, বিএনপির নেতারা অহরহ জামাতকে মুক্তিযুদ্ধ বিরোধী, স্বাধীনতা বিরোধী হিসেবে তারা ট্যাগ করছে বা তারা ব্লেম করছে। সেজন্য আমি আশঙ্কা করি বিএনপি যদি ক্ষমতায় যায়, যুদ্ধ অপরাধের কোনো না কোনো দায় দিয়ে জামাতকে নিষিদ্ধ করার জন্য তারা কোনো একটা অ্যাটেম্প নিতে পারে, এটা আমার ধারণা। অতীতেও আপনার খেয়াল আছে, গোলাম আজমকে গ্রেফতারের জন্য কিন্তু বিএনপি আমলেই গণ আদালত হয়েছিল, এবং সেই গণ আদালতের ভিত্তিতেই কিন্তু গোলাম আজম সাহেবকে গ্রেফতার করা হয়েছিল। পরে যদিও উনি আইনি কাঠামোর মধ্য দিয়ে উনি নির্দোষ, ওনার নাগরিকত্বটা উনি ফেরত পেয়েছেন। তো সেই জন্য এই ধরনের কিছু ঘটলে আমি অবাক হব না যে আওয়ামী লীগ জামাতকে কিন্তু যুদ্ধাপরাধের দায়ে নিষিদ্ধ করে নাই, বা ওরকম একটা প্রসেসে ছিল, কিন্তু কেন যেন শেষ পর্যন্ত করে নাই, কিন্তু তাকে এক্সিকিউটিভ অর্ডারে নিষিদ্ধ করেছে লাস্টে এসে। আমার আশঙ্কা বিএনপি জামাতের এই যে বিরোধ, এটা যখন চরম আকার ধারণ করবে, তখন এই দাবিটা উঠবে, হয়তো অন্য দিক থেকে উঠবে বা বিএনপির ভেতর থেকে উঠবে। বিএনপি তখন এই ধরনের কোনো একটা অ্যাটেম্প নিতে পারে যদি তারা ক্ষমতায় ভালোভাবে আসতে পারে। অনেক ধন্যবাদ জনাব মঞ্জু। নিশ্চয়ই সামনের দিনে কি হবে আমাদের অপেক্ষা করতে হবে, কিন্তু এই মুহূর্তে মুখ্য হচ্ছে নির্বাচনটা, এবং সেটার জন্য সুষ্ঠু পরিবেশটাই আসলে সবচেয়ে বেশি জরুরি। অনেক ধন্যবাদ, নিশ্চয় কথা হতেই থাকবে আপনার সাথে। দর্শক, কথা বলছিলাম মুজিবুর রহমান মঞ্জুর সাথে। তিনি অনেকগুলি শঙ্কার কথা বললেন, আশার কথাও বললেন অনেকগুলো একসাথে, কিন্তু শেষ যে বাক্যটি ছিল যে বিএনপি এবং জামাতের সম্পর্কটি, আমি জানি রাজনীতির মাঠে এখন এটার চেয়েও বড় প্রশ্ন হচ্ছে নির্বাচনটি আসলে কবে হচ্ছে, সুষ্ঠুভাবে হচ্ছে কিনা, সেটিই মুখ্য। পোস্ট দেখুন, ভাবুন, করুন, পোস্টের সাথেই থাকুন।